হ্যালো এভরিওয়ান। এর আগে আমরা একটা মক অনের ম্যাথ কোশ্চেনগুলো সলভ আপলোড করে দিয়েছি। সেকেন্ড মক যেটা নিয়েছি সেটার 30টা কোশ্চেন, ম্যাথস কোশ্চেন কিভাবে টাইমের মধ্যে করা যায় সেটা সলভ করব ভাই। সলভ ভাই সবাই করতে পারে, কিন্তু টাইমের মধ্যে করাটাই মেল ব্যাপার। একটা বাচ্চাকে দিলেও পরেও বা একটা 9 বা 10 স্ট্যান্ডার্ডের ছেলেপুলেকে দিলেও এই কোশ্চেনগুলো সলভ করে দেবে, কিন্তু তারা কি করবে? সময় বেশি নেবে এক্সাম হলে যেটার অভাব থাকে। টাইমই তো নেই ভাই। সো তোমাকে সেই রকমভাবে অ্যাপ্রোচ করতে হবে। জরুরি নয় যে সমস্ত কোশ্চেন সলভ করতে হয়। যাই হোক, আহ, আগের ভিডিওতে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্যালকুলেশনে হয়তো একটু হালকা মিস্টেক হয়েছিল, সিলি মিস্টেক। সেটা শেষে সলভ করব। আগে চলো এটা সলভ করে নি, উইদাউট ডিলে স্টার্ট করি ভাই। চলো, তোমাদের 10খানা প্র্যাকটিস সেট আসবে। 10খানা এরকম ক্লার্কশিপের আগে 10খানা এরকম কোশ্চেন আসবে। 10খান মানে 30খানা পার মক, 300টা কোশ্চেন ভাই। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। তো দেখো ভাই, ফার্স্ট কোশ্চেন আজকের কি বলছে? 45 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যবসায়ী বিক্রয় মূল্যের 12 মিটার লাভ করে। ব্যবসায়ী লাভ পার্সেন্টেজ কত? এখানে কি দেখার ভাই? এইসব অঙ্কের ক্ষেত্রে কোনো সময় তোমাকে এটা ক্রয় মূল্য দিয়ে দিতে পারে, কোনো সময় বিক্রয় মূল্য দিয়ে দিতে পারে ভাই। এখানে ট্রিক্স কি? লাভ বা লস যেটা করবে সেটা কার উপর করছে সেটা দেখো ভাই। কার উপর করছে? বিক্রয় মূল্যের 12 মিটার বিক্রয় মূল্যের কাপড়ের দাম সমান লাভ করছে। তাহলে ধরেই নিলাম আমি প্রত্যেক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কি ধরে নেব? এসপি, বোঝার সুবিধার্থে ভাই। প্রত্যেক মিটার, প্রত্যেক মিটারের দাম কি ধরে নিলাম? এসপি ইউনিট বা এসপি টাকা। তাহলে বলো 45 মিটার কাপড় বিক্রি করছি, তাহলে সেলিং প্রাইস কত ভাই? 45 এসপি। এটা ভাই সেলিং প্রাইস। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি সেলিং প্রাইস এসপি হয়, এক্স এর জায়গায় এসপি ধরছি ভাই। তাহলে 45 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত ভাই? 45 এসপি। ও কি করেছে? 12 মিটার বিক্রয় মূল্যের সময় লাভ করেছে। তাহলে প্রফিট কত ভাই? 12 এসপি। তাহলে এখান থেকে আমাকে বলো কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস আর এসপি রেশিও পাবো ভাই। ভালো মতো শুনবে এখানে, এই জায়গাটাতেই এক্সামিনার খেলে তোমাদের সঙ্গে ভাই। কি বলেছে? 45 এসপি। তোমরা সবাই জানো ভাই, তোমরা একটা জিনিস জানো যে লাভ হয়েছে মানে সেলিং প্রাইস বেশি হবে কস্ট প্রাইসের থেকে। তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে কি পাই ভাই? আমরা প্রফিট পাই। পাই ভাই, এই টাকাটা লাভ হয়েছে। 45 এসপি ভাই। 45 মিটার কাপড় বিক্রি করার আগে 45 মিটার কাপড় তো কিনে নিয়েছিল। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমি সিপি ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য টোটাল কত হবে? 45 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 45 সিপি। তাহলে এটা সিপি, এটা টোটাল এসপি, এটা ডিফারেন্স। টোটাল এটা এসপি পেয়েছি, টোটাল এটা সিপি পেলাম, এটা ডিফারেন্সই কত বলা আছে? 12 এসপি। এটা সমান লাভ করেছে। ব্যাস, দেখো তোমার ইকুয়েশন হয়ে গেল। এটা বোঝানোর জন্য লিখতে হয় ভাই, এত কিছু বোঝানোর জন্য লিখলাম। তুমি ডিরেক্টলি জানা থাকলে এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই লাইনটা লিখবে ডিরেক্ট। জাস্ট এখান থেকে সিপি আর এসপি রেশিও পাবো ভাই। 45 এসপি 12 এসপি, এদিকে আসলে কত হবে ভাই? 33 এসপি। ওদিকে গেলে কত হবে এটা ভাই? 45 সিপি। 3 দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটালে 11, 3 দিয়ে কাটালে 15। সিপি বাই এসপি রেশিও কই হবে এখান থেকে? সিপির এখান থেকে আরেকটা জিনিস বুঝে নাও ভাই, রেশিও তো এগুলো কাজে লাগে। যদি মিডিলে ইকুয়াল থাকে, যদি মিডিলে ইকুয়াল থাকে, তাহলে সিপির সঙ্গে যেটা গুণ থাকবে সেটা এসপির মান হবে, এসপির সঙ্গে যেটা গুণ থাকবে সেটা সিপির মান হয়। রেশিওতে ডিরেক্টলি হয়ে যায়। তাছাড়া তুমি ভেবে ভেবে করতে পারো ভাই, ডাজন্ট ম্যাটার। তাহলে সিপির সঙ্গে কত গুণ আছে, এটা হয়ে যাবে এসপির মান, সিপির মান হয়ে গেল 11। তাহলে কস্ট প্রাইস হলো 11, সেলিং প্রাইস ভাই 15। তাহলে ব্যবসায়ী লাভ কত? 11 টাকায় কিনে 15 টাকা বেচছে, লাভ কত টাকা? 4 টাকা। কত টাকার উপর লাভ বা লস কার পর হয়? 11 ইউনিটের পর হয়, কস্ট প্রাইসের পর হয়। 4-এর 11, 1-এর 11 মানে কত হয়? এগুলো ভাই মনে রাখতে হবে। 1-এর 11 মানে 9.09%। তাহলে 4-এর 11 বলেছে, তাহলে এটার সঙ্গে 4 যদি গুণ করি, এদিকের সঙ্গে তো 4 গুণ করতে পারি, তাই না? তাহলে এটা কত হবে? 36.36%। দ্যাট ইজ ইউর আনসার। এটা তো ভাই মুখে মুখে হবে, এটা তোমার জানা থাকবে ভাই। এটা তোমার জানা উচিত ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য। আশা করি বোঝাতে পারি। চলো নেক্সট। 2 নম্বর চলো ভাই। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। রাধা 10,000 টাকায় একটি কম্পিউটার টেবিল এবং 5,000 টাকায় একটি সেন্টার টেবিল কিনেছিলেন। ভালো কথা। তিনি 8% লাভ নিয়ে কম্পিউটার টেবিল বিক্রি করেছেন।
পুরো লেনদেনে 10% লাভের জন্য তিনি সেন্টার টেবিলটিকে কত শতাংশ লাভে বিক্রি করতে হবে। এটা ভাই আমরা ডেভিয়েশন মেথডে করব। অ্যারিথমেটিকের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ভাই, ডেভিয়েশন মেথড। ডেভিয়েশন মেথডের সাহায্যে আমরা এটা করব, খুব ফাস্ট হবে অঙ্কটা ভাই, শুনে রাখবে। আমরা ভাই প্রফিট আর লস, ডেভিয়েশন কোথায় লাগে কি লাগে একটু বলে দিই। প্রফিট আর লস কার উপর ডিপেন্ড করে ভাই? উপরে কিছু আছে, প্রফিটও হতে পারে লসও হতে পারে। নিচে কি হবে ভাই? সিপি। প্রফিট হলে উপরে প্রফিট কত টাকা হবে সেটা লিখবে, আর নিচে কি হবে ভাই? সিপি। সিপির ওপর বেস করেই কি হয় ভাই? প্রফিট আর লস পার্সেন্টেজ বের হয়। ইয়েস। তাহলে আমরা ডেভিয়েশন যেটা করব, ডেভিয়েশনে আমরা বেস ভ্যালু, এই যে এটাকে কি বলা হয় ভাই? বেস ভ্যালু। আমরা বেস ভ্যালুর রেশিও নিতে পারবো। তাহলে ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা কি করি ভাই? বেস ভ্যালুর আমরা এখানে রেশিও নেব। ওকে। আর এখানে কি হবে ভাই? যেটা নিবে প্রফিট আর লস যেটা আসবে থাকবে সেটা, এই যেটা এখানে ডাটাটা লিখবে তার যে বেস ভ্যালু হবে সেটার আমরা রেশিও নিতে পারবো। তাহলে এখানে বলেছে দেখো ভাই, 10,000 টাকায় কিনেছে, 5,000 টাকায় কিনেছে, বিক্রি করেছে 8% প্রফিটে, ওভারঅল 10% লাভ হয়েছে। তাহলে এটা কিভাবে করব ভাই? কিচ্ছু না, আমরা সিপির রেশিও নিয়ে নেবো। কারণ প্রফিট আর লস কি হয় ভাই? ওভারঅল বের করার জন্য ডেভিয়েশন ইউজ হয় ভাই। প্রফিট আর লস বলেছে, প্রফিট আর লস কার উপর ডিপেন্ড করে? সিপির উপর ডিপেন্ড করে। তাহলে কম্পিউটার টেবিলের দাম কত ভাই? কম্পিউটার টেবিলের দাম ভাই কত? 10,000 টাকা। সেন্টার টেবিলের দাম কত ভাই? 5,000 টাকা। কম্পিউটার টেবিলে কত পার্সেন্ট লাভ করেছে? 8% লাভ করেছে কম্পিউটার টেবিলে। বলেছে সেন্টার টেবিল কত পার্সেন্ট লাভ করবে? যাতে ওভারঅল ওর 10% হয়। ওভারঅল ওর লাভ পুরো লেনদেনে 10% হয়। তাহলে এটার ভাই এক্ষুনি বললাম আমরা এটার রেশিও নিয়ে নিতে পারবো। এটা বেস ভ্যালু, সিপি আছে, সিপির মান দেওয়া ছিল তো এটা লিখে নিতে পারলাম, কারণ এখানে প্রফিট লিখেছি। এখানে যা লিখবো সেটার বেস ভ্যালু যেটা হয় সেটা ভাই আমরা রেশিওতে লিখি। কাটাকুটি করলে কত হবে? একবারই কাটিয়ে দিচ্ছি, 2:1। তুমি ওয়েটেড অ্যাভারেজও করতে পারো, এমনিও করতে পারো ভাই। ওভারঅল 10% হবে বলেছে, ওভারঅল 10% হবে। তার মানে এখানে কি হবে? যেটা জিজ্ঞাসা আছে, এখানেও 10% হওয়ার কথা ছিল। ওভারঅল 10%-এর কথা বলেছিল, এখানেও 10% হওয়ার কথা ছিল, এই ওভারঅলটা এখানে হওয়ার কথা ছিল। কিন্তু ডেভিয়েশন মেথড নামটা কেন দিয়েছি এবার বুঝতে পারবে ভাই। তাহলে কতটা ডেভিয়েট করছে 10% থেকে? এটা কত ডেভিয়েট করছে ভাই? কত কম? -2% কম। তাই দুটোর জন্য কত কম? -4। তাহলে এদিকে -4% কম হচ্ছে। যেটা 4 কম হলো ওভারঅলে গিয়ে 10 হবে বলছে, তাহলে যেটা কম হলো সেটা নিশ্চয়ই ভরপাই করবে কত? 4%। কতজন মিলে? একজন মিলে। এতটুকু ডেভিয়েট হলো। তাহলে 10 + 4 দ্যাট ইজ 14% আনসার। ভাই ডেভিয়েশন তোমাকে হয়তো নতুন যারা তাদের বুঝতে একটু অসুবিধা হলো, কিন্তু ডেভিয়েশন মেথড ভাই খুব ফাস্ট অঙ্ক করা যায় ওভারঅল বের করার ক্ষেত্রে। তোমাকে এরকমও দিতে পারতো, এখানে কিছু লাভ হয়েছে তাহলে ওভারঅল কত হবে সেটাও দিতে পারতো ভাই। চলো নেক্সট। কি বলেছে দেখো, যদি কোনো দ্রব্য 16.23% ক্ষতির পরিবর্তে 12.5% লাভে বিক্রি হয়, তবে লোকটি 1533 টাকা বেশি লাভ করে। সেই দ্রব্যের ক্রয় মূল্য কত খুঁজে বের করুন। ভাই এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়। এখানে ডাটা যদি আমার 16.23 এইসব ফ্র্যাকশন না দিত তাহলে আমরা কি করতাম? আমরা ডিরেক্টলি করে নিতাম। ধরুন 20% দিয়েছে, এখানে 15% দিয়েছে, তার মানে কি 20% থেকে 15% গেছে, 35%-এর মান আমরা ধরে নিয়ে করে নিতাম। ক্লিয়ার? এখানে ডাটা দিয়েছে, অ্যাপ্রক্সিমেশনে করে নিতে পারো তুমি। 5,256, 5,292 আছে ভাই, অ্যাপ্রক্সিমেশন করা যাবে না, খুব কাছাকাছি আছে। তাহলে একটি দ্রব্য 16.23% ক্ষতি বলেছে, তাহলে 16.23% ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? 1/6। তাহলে একটা দ্রব্যের সিপি যদি 6 হয়, এসপি কত হচ্ছে ভাই? 1 ক্ষতি করেছে মানে এসপি 5। 12.5% ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? 1/8। এটা কি লাভ করেছে? তাহলে এটার ক্ষেত্রে এসপি কত ভাই? 8, সরি সিপি 8, এসপি কত ভাই? 1 লাভ করেছে, দ্যাট ইজ 9। একবার দেখো তো, একই দ্রব্য না? দ্রব্য তো একই। তাহলে এখানে সিপি একবার 6, সিপি এখানে 8 কেন হচ্ছে? সিপিটাকে সেম বানাই, তবেই তো আমি অরিজিনাল রেশিওটা পাবো। সিপিটাকে সেম বানাই। তাহলে 6 আর 8-এর এলসিএম কি? সেটাই সেম। 6 আর 8-এর এলসিএম কত ভাই? 24 করো। তাহলে 24 মানে কি? এই রেশিওটাকে আমি পুরো 4 দিয়ে গুণ করবো, এই রেশিওটাকে পুরো আমি 3 দিয়ে গুণ করবো। তাহলে দ্রব্যটা দেখো, সিপি হয়ে গেল 24। যদি ও 20 ইউনিটে বেচতো, 20 ইউনিটে, 4 5 20 ইউনিটে বেচতো, তাহলে লস হতো
ও 27 ইউনিটে বেচছে, তার ফলে কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত ভাই, 7। তাহলে 7-এর মান কত, 7-এর মান দেওয়া আছে, এটা এত টাকা বেশি পেতে বলেছে, এত টাকা বেশি দামে বিক্রি করেছে। 7-এর মান ভাই 1533। তোমাকে কি চেয়েছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 24। 24-এর মান কত, 24 দেখার পর আমি আনসার বলতে পারতাম এটা হবে না, গ্যারেন্টি হবে না। কেন ভাই, 24 মানে কি 24-এর, আনসারটা 24-এর মাল্টিপল হবে, আনসারটা 24-এর মাল্টিপল হবে। ওকে, 24-এর মধ্যে কে ঢুকে আছে ভাই, 4 ঢুকে আছে। এগুলো ভাই ট্রিক্স, পরীক্ষার এক্সাম হলে অপশন এলিমিনেট করা, 4টে অপশন তোমাকে দিয়েছে, 4টে অপশন ইউজ করো। 24-এর মধ্যে এত দূর না করলেও হতো ভাই, অনেক অপশন এলিমিনেট হয়ে যেত। 24-এর মধ্যে কে ঢুকে আছে, 4 ঢুকে আছে। তাহলে 4-এর মাল্টিপল চেক করো, এটা 4 দিয়ে কাটে, 4 23 92 কাটে, এটাও কাটে, বেশ 4 দিয়ে হলো। 24-এর মধ্যে কে ঢুকে আছে ভাই, 3। তাহলে 3-এর মাল্টিপল, আনসার 3-এর মাল্টিপল হবে, 3-এর মাল্টিপল সব একই। কোন সংখ্যা 3 দ্বারা কাটে, সংখ্যাগুলোর ডিজিটাল সাম বা সংখ্যাগুলোকে যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দ্বারা কাটে। তাহলে 24 যেটা হবে, এটা 24-এর মান আমাকে আলটিমেটলি বের করতে হবে। তাই 24-এর মধ্যে 3 আছে, তার মানে আনসারটা 3-এর ডিভিজিবল হবে। দেখো তো, এটা 3-এর ডিভিজিবল হচ্ছে কি, 6 দিয়ে 8, 8 5 13, 13 5 18, এটা হচ্ছে 9 দিয়ে 11, 13 18, এটা হচ্ছে 8 8 16, 16 6 24 আর 5 29, এটা হচ্ছে না। তাহলে অপশন দুটো এলিমিনেট হয়ে গেছে, ব্যাস বাকিটা ইউনিট ডিজিট দিয়ে উড়িয়ে দেবো। দেখো 7 দুয়ে 14, 7 থেকে 7, 7 9 63। চলো, এটা 219 গুণ, তাহলে 24 আর 9 পুরো গুণ করার সময় নেই ভাই। 24 আর 9 ইউনিট ডিজিটের সঙ্গে ইউনিট ডিজিট গুণ করবো, 4 9 36, যাই করো না কেন, এটা যাই গুণ করো না কেন শেষে 6 আসবে। তাহলে শেষে কোনটা 6 আছে, এটা আছে, এটা আনসার। দেখো দুটো অপশন আগে এলিমিনেট করেছিলে, এই অপশনটা এখন এলিমিনেট হয়ে গেল, কারণ কি ইউনিট ডিজিট যাই গুণ করো না কেন 24-এর সঙ্গে 219 আছে, মানে ইউনিট ডিজিট 6 আসতে বাধ্য। কিভাবে ইউনিট ডিজিট আসে ভাই, এখানে দেখে নাও, এখানে ইউনিট ডিজিট কত আছে 4, এখানে ইউনিট ডিজিট কত আছে 9, 4 9 36, শেষে ইউনিট ডিজিট 6 আসবেই আসবে। ক্লিয়ার হয়েছে, পুরো গুণ করে সময় নষ্ট করার মতো আমার ভাই সময় নেই। চলো নেক্সট। চলো ভাই পরেরটা, একটি কলমের বিক্রয় মূল্য 171 টাকা, যদি দ্রব্যে অর্জিত লাভ দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, অর্জিত যে লাভ পার্সেন্টেজ পেয়েছে, অর্জিত যে লাভ পার্সেন্টেজ পেয়েছে 171 টাকায় বিক্রি করে যে লাভ পার্সেন্টেজ পেয়েছে সেটা তার ক্রয় মূল্যের সমান। তাহলে ক্রয় মূল্যটাই চেয়েছে, তাহলে অপশন অপশন দিয়ে করবো ভাই। ভাই আমি যদি কলমের দাম 70 টাকা ধরি, কলমের দাম আমি 70 টাকা ধরি, তাহলে 70 টাকায় কিনে 171 টাকায় বেচছে, তাহলে লাভ কত টাকা করেছে ভাই, লাভ করেছে প্রায় 101 টাকা। তার মানে লাভ পার্সেন্টেজ কি 101% হচ্ছে, 100% মানে কত হওয়া উচিত ছিল, 70 টাকায় কিনে 100% যদি লাভ করে, তাহলে 70 টাকায় কিনে 140 টাকায় বেচেছো, তবেই তোমার 100 কাছাকাছি যেত। তাহলে এটা দেখো মিলছে না, 101% লাভ তো হচ্ছে, 101 লাভ হচ্ছে 70-এ, তাহলে কি এটা কি পার্সেন্টেজ করলে 70-এর কাছাকাছি যাবে, যাচ্ছে না ভাই। তাহলে এটা দেখো ভাই, অপশন চেষ্টা করতে হবে। 90, ধরো কোনো জিনিস 90 রুপিজে কিনেছো, 171-এ বিক্রি করেছো, ওকে, পার্সেন্টেজ দেখো কত হচ্ছে, 81 টাকা, টাকায় 81 টাকা তোমার কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজ বের করো তো, 81 লাভ কততে, 90-তে। তাহলে কত হবে, 9 দিয়ে কাটলে 9 9 81, 9 10 90, তাহলে 9 ইন্টু 100, 100-তে কত হবে, তাহলে 10 10 100। দেখো 90% পেলাম, 90% পেয়ে গেলাম, তাহলে এটা আনসার 90%। তোমার লাভ করছে 90%, দ্রব্যটার ক্রয় মূল্য 90। এটা ভাই অপশন টেস্ট করেই তাড়াতাড়ি হবে, এখানে করলে তোমার ডাটাগুলো ফ্র্যাকশন আসবে, এটা বুঝতে হবে। 171 টাকা বিক্রি করে যে দামে কিনেছে সেই দামই লাভ হবে, তোমাকে বলেছে সেই পার্সেন্টেজই লাভ হবে। ক্লিয়ার, নেক্সট। চলো ভাই, অজয় 18টি কমলা কিনেছেন 90 টাকায় এবং 15টি কমলা বিক্রি করেন 105 টাকায়, তার লাভের শতাংশ খুঁজো। এই ধরনের কোশ্চেন তোমাদের ভাই ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে অনেকে করিয়ে দেয়, ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে হবে না সেটা নয়, হবে, কিন্তু পুরো কনসেপ্টটা কি ভাই, এইভাবে করতে গেলে কি করবে, কোয়ান্টিটি, এই টাইপের অঙ্ক, যে এতটা কমলা এত টাকায় কিনেছেন, আবার অন্য রকম কমলা, সেম কমলা বেচবে না, অন্য কোয়ান্টিটির কমলা বেচবে অন্য টাকায়। তাহলে এটা কোয়ান্টিটি আর এটা রুপিস, এদিকে লিখবে বোঝানোর জন্য বলছি, এটা পরীক্ষায় এত কিছু লেখা দরকার, জাস্ট বোঝানোর জন্য লিখছি। ভাই এটা সিপি তো,
তুমি একটা কমলা সিপিও সেম করে নিতে পারো। আমার ক্যালকুলেশনের জন্য ভাই আমার ফ্র্যাকশন চাই না, কম্পিটিটিভে যত পারবে ফ্র্যাকশন থেকে দূরে থাকবে, ক্যালকুলেশন বড় থেকে দূরে থাকবে ভাই। তাহলে ভাই 18টা কমলার দাম কত বলেছে ভাই? 90 টাকায়ও কিনেছে, ভালো কথা। 18টা কমলা 90 টাকা কিনেছে। 15টা কমলা এসপি, 15টা কমলা কত টাকা বেচেছে ভাই? 105 টাকায় বেচেছে। ভাই একটা কথা মনে রাখবে, 18টা কমলা কিনে এনেছো, তুমি বেচছো 15টা, দিয়ে হিসেব করছো, হিসেবটা তো ঠিকঠাক আসবে না। তুমি পুরো কমলাটা সেল করো, তুমি পুরো কমলা সেল করো, তবে তো হিসাবটা ঠিকঠাক আসবে, তাই না? অর্ধেক করার অর্ধেক বিক্রি করেছো, বিক্রি করে তুমি কি করছো? হিসাব করছো। বা পুরো বিক্রি করো, নিজে হিসাব করছো এত পার্সেন্ট লাভ, পসিবল না ভাই। যত টাকা এক প্রফিট বা লস মানে কি, যত টাকা তুমি টোটাল ইনভেস্ট করেছো সেটার এগেনস্টে টোটাল যত টাকা তোমার কাছে আউটকাম আসছে, সেই গ্যাপটার উপর ডিপেন্ড করে প্রফিট অ্যান্ড লস। যদি কম হয় তাহলে পরে লস, বেশি হলে অতিরিক্তটা প্রফিট। তাহলে ভাই 18টা কমলা কিনেছো, 15টা কমলা বেচেছো, তাহলে কমলাটা সমান বিক্রি করো। তাহলে 15 আর 18 সমান করতে হলে কি করতে হয় ভাই? এলসিএম। তাহলে 15 18 এলসিএম কত? 90। তাহলে বলো 90টা কমলা কিনেছে, 18টার দাম যদি 90 টাকা হতো, তাহলে 5 গুণ যদি কমলা কিনে, তাহলে আরো 5 গুণ বাড়বে, আরো 5 গুণ দাম বাড়বে। 15টা কমলা বিক্রি করেছে 105 টাকায়, যদি 6 গুণ করা হয় তাহলে এটা আরো 6 গুণ হবে। ইয়েস অর নো? তাহলে দেখো এবার 90টা কমলা দাম এত, 90টা কমলা বেচেছে এত, এবার আমি অরিজিনাল লাভ বা লস বের করতে পারবো। আমার ভাই প্রফিট পার্সেন্টেজ চেয়েছি, তাহলে এটা সিপি লেখা আছে, দেখো এখানে সিপি লেখা আছে, এটা সিপি, এটা এসপি, এই দুটো রেশিও নিলেও পারো, এই দুটো রেশিও নিয়ে করতে পারো। তাহলে দুটো রেশিও নিলে কত হবে ভাই? যদি কাটাও 5 দিয়ে, যদি কাটাও 5 দিয়ে 10, 5 21, 5 দিয়ে কাটালে 6 15 90, 3 দিয়ে কাটালে 3 5 15, 3 7 21। তাহলে দেখো 5 ইউনিট ইনভেস্ট করেছো, 7 ইউনিট এসছে, কত ইউনিট লাভ ভাই? 2 ইউনিট। কত ইউনিটে? 5 ইউনিটে। 1-এর 5 মানে 20%, 2-এর 5 মানে 40%। 40% ইজ ইউর আনসার। তোমাদের বেশিরভাগ কোশ্চেনে কি থাকে? 18টা কমলা লেবু 90 টাকা কিনেছে, 90টি কমলা লেবু কত 18 টাকা বিক্রি হয়েছে, এইসব কিছু একটা থাকে ভাই। দুটো ডাটা সমান থাকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু 100, এই সূত্র মুখস্থ করে নিয়েছো, কিন্তু ওটা করবে না ভাই। এটা হলো ভাই ফুল কনসেপ্ট। যত টাকা কিনে, যতটা কমলা লেবু তুমি কিনেছো কোয়ান্টিটি, ততটাই বিক্রি করা হবে, এদিক ঝাঁক মারাক। ক্লিয়ার হয়েছে? চলো। এখানে একটু ইংরেজি বাংলা হয়ে গেছে, দেখে নেব। একজন দোকানদার একটি জিনিসের মূল্য এমনভাবে চিহ্নিত করেন যে 22% ছাড় দেওয়ার পরেও 11% লাভ হয়। একটা সূত্র মনে রাখবে ভাই, কিছু পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়ার পরেও কিছু পার্সেন্টেজ লাভ হয়, কিছু পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়ার পরেও কিছু পার্সেন্টেজ লাভ হয়। তার মানে কি? ডিসকাউন্ট দেওয়ার পরে লাভ হচ্ছে। সেখানে আমরা অলওয়েজ মনে রাখবে, সিপির সঙ্গে এমপির কি পাই? আমরা রেশিও পাই একটা ফর্মুলায়, দ্যাট ইজ 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এটা হলো ভাই সিপির এবং এমপির, এসপির না, কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের কি রেশিও পাই ভাই। কিছু পার্সেন্টেজ ছাড় দেওয়ার পরেও কিছু পার্সেন্টেজ লাভ হয়। এটা পরীক্ষক একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করবে এরকম ভাই, এই টাইপের। তাহলে দেখো, তাহলে সিপি আর এমপি রেশিও এখান থেকে কি পাবো? 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট মানে 22 কি করে ছাড় দিয়েছে, তাহলে 100 থেকে যদি 22 বাদ দাও তাহলে কত হয় ভাই? 78। 100 থেকে 22 ডিসকাউন্ট যে দিয়েছে সেটা সিপির মান হবে ভাই। আর লাভ করেছে ওটা, তাহলে এটা কত? 11% লাভ, তার মানে 100 সঙ্গে প্রফিট যোগ মানে 111, 78 বাই 111। দেখো ভাই, তারপর তোমাকে বলেছে যদি ধার্য মূল্য এটা হয়, যদি ধার্য মূল্য এটা হয়, তাহলে এটার মান কত দেওয়া আছে? এটা ভাই আই থিঙ্ক 888 দেওয়া আছে, দেখে মনে হচ্ছে, দেখি 888ই আছে। 888 যদি হয় তাহলে কত গুণ ভাই? 8 গুণ। তোমার কাছে কি চেয়েছে? সিপি, এটার সঙ্গে 8 গুণ, 8 8 64, 7 8 56, 56 8 56 আর 6 62, তাহলে 624, 624। ইম্পর্টেন্ট কনসেপ্ট ভাই, এটা লিখে নিবে যারা জানো না। এটা ডিরেক্টলি ডাটা কোথা থেকে এসছে, এটা ভাই ফুল ব্যাচে পড়ানো হয়, তখন এটা ক্লিয়ার করে দেওয়া হয় কোথা থেকে এসছে না এসছে, কিন্তু এটা ভাই মনে রাখবে, এটা ভাই খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিসকাউন্ট দেওয়ার পরেও, ডিসকাউন্ট দেওয়ার পরেও যখন প্রফিট হবে তখন সিপির সঙ্গে এমপির পাবো, নট এসপি। কস্ট প্রাইসের সঙ্গে মার্ক প্রাইসে পাবো।
সূত্র এখানে প্রুভ করার সময় নেই ভাই, এটা প্র্যাকটিসের, জাস্ট সলভ। তাই এখানে শুধু সলভ করে দিলাম। তবু এটা বলে দেবেন, এতটুকু মনে রাখলে কম্পিটিটিভে তোমার এতটুকুই প্রয়োজন ভাই। কোথায় লাগাবে? কিছু ডিসকাউন্ট দেওয়ার পরও কিছু পার্সেন্টেজ লাভ করবে, এটাই হলো ব্যাপার। চলো নেক্সট। দেখো ভাই, অসাধু ব্যবসায়ীর অঙ্ক। ভাই এক অসাধু দোকানদার তার ক্রয় মূল্যতে তার পণ্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, মানে বলছে আমি যেই দামে কিনে এনেছি ভাই সেই দামে বিক্রি করে দিচ্ছি, সেটা বলছে। তাহলে তো সাধু দোকানদার, তাই না? তাহলে অসাধু কেন বলছি ওকে? বলছে আমি যেই দামে কিনে এনেছি, ধরে নাও 20 টাকা লিটার বা 20 টাকা কেজি কোনো জিনিস কিনে এনেছে, 20 টাকা কেজি তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে তো দোকানদারি করা উচিত নয়, অত লাভ নেই। কি বলছে? কিন্তু সে 40% কম ওজন দিচ্ছে। তোমাকে বলছে যে আমি যেই দামে কিনে এনেছি পার কেজি সেই দামে তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু ওজন করার সময় কি করছে ও? 40% কম দিচ্ছে। তাহলে বলো 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 40% তুমি ফ্র্যাকশনও করতে পারো, এমনিও করতে পারো, 100 ধরে করতে পারো। 40%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু ভাই 1/5, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু ভাই 2/5। 40% কম দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল কত? 5। দেওয়ার কথা ছিল কত? 5, কিন্তু দিচ্ছে কত? দেওয়ার কথা ছিল 5, কিন্তু দিচ্ছে 2 কম। এত কম দিচ্ছে বলছে 2 কম, তাহলে দিচ্ছে কত তোমাকে এখন? এখন দিচ্ছে তোমাকে 3। 3 ইউনিট তোমাকে দিচ্ছে। দেওয়ার কথা ছিল 5, কিন্তু দিচ্ছে 3। তাহলে মনে করো, এবার ভালো করে করো, তোমাকে 3 ইউনিটের দাম দিচ্ছে, তোমাকে 3 ইউনিট মাল দিচ্ছে, কিন্তু দাম দিচ্ছে কত ইউনিটের? 5 ইউনিটের। তোমাকে 3 ইউনিটের জিনিস দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 5 ইউনিটের। তাহলে ভাই ওর লাভ কত? 2 ইউনিট লাভ। লাভ কত? 2 ইউনিট। কততে? ও তো 3 ইউনিট দিচ্ছে না। প্রফিট বা লস কি? যেই টাকাটা ইনভেস্ট করেছো 3 ইউনিট তো কিছু টাকা কিনে এনেছিল, তাহলে 3 ইউনিটে তোমাকে দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 5 ইউনিটের। তাহলে এটা কত হবে ভাই? 2 ইউনিট প্রফিট। কত ইউনিটে? যেটা দিচ্ছে, যেই টাকাটা যেটা তোমাকে দিচ্ছে, ও দিচ্ছে তোমাকে, ওর পকেট থেকে 3 ইউনিটের দাম নিয়েছিল কিনতে, সে 3 ইউনিট তোমাকে দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে তোমার কাছ থেকে 5 ইউনিটের। তাহলে ওর কাছ থেকে বেরোচ্ছে যেটা আর আসছে, সেই গ্যাপটা কি তো প্রফিট আর লস হবে? তাহলে ওর পকেট থেকে বেরোচ্ছে 3 ইউনিটের, কিন্তু পকেটে ঢুকছে 5 ইউনিটের দাম। তাই 2 ইউনিট লাভ কত ইউনিটে? 3 ইউনিটে। তাহলে 1-3 মানে 33 পূর্ণ 1-3, আর 2-3 মানে 66 পূর্ণ 6-6। এটা আনসার। এটাই বোঝার ভাই। চলো নেক্সট। দেখো ভাই, এই অঙ্কগুলো করে, গুণ করে, এটা ওটা করে জীবন বরবাদ করে ফেলো ভাই তোমরা। গুণ করে তোমরা ভাই সবাই শিখেছো, এটা ভাই আমাকে শেখানোর প্রয়োজন নেই, সবাই জানো ভাই। রেশিও কম্বাইন করা নিয়মে, এই যে এই নিয়মটা বলে, এই নিয়মটাই করায়। আবার অনেকে কি করে, এ বি সি ডি এখানে লিখে লিখে গ্যাপ পূরণ করে। এটা জানা উচিত। কখন জানবো এগুলো? যখন আমার কি হবে, ফাইনাল ভ্যালু, যখন আমাকে ফাইনাল ভ্যালু মানে কি, যখন আমাকে রেশিও দিয়ে কোনো অঙ্ক করতে হবে, তখন আমাকে ওটা করতে হবে। কিন্তু যখন আমাকে এরকম করবে, তখন আমার ভাই 4খানা অপশন দেখে, 4খানা অপশনের দিকে তাকাবো। অঙ্ক কত ফাস্ট হয় ভাই ভালো মতো দেখবে। ভাই এটা ই অনুপাত ডি দেওয়া আছে, তোমার কাছে চেয়েছে ডি অনুপাত ই, তো এটা সোজা করে লিখে নাও। ডি অনুপাত ই যদি হয় তাহলে এটা কত হবে? আমি আমার মতো করে লিখে নিচ্ছি, হ্যাঁ। এটা আমি এক্সামে এরকমই প্রশ্নটা এসেছিল বা এরকমই দেওয়া হয়েছে, তাহলে এটা 13:7 হবে। 13:7 হবে এটা। আমি আমার মতো করে লিখে নিলাম ভাই, 13:7। ওকে, শুনবে ভালো করে। তোমাকে ভাই এ বি সি ডি ই এর মান চেয়েছি, এ বি সি ডি ই এর মান চেয়েছি ভাই। এ আর বি এর রেশিও যেটা মেনটেন করেছে এখানে, কম্বাইন করার পরেও এখানে এ আর বি এর রেশিও সেম মেনটেন করতেই হবে, সেম রেশিও মেনটেন হবে। এ আর বি এর রেশিও কত আছে ভাই? 4:7 আছে। তাহলে এখানেও এ আর বি এর, আমি শুধু এ আর বি দেখবো, বাকি দেখবো না। এ আর বি এর রেশিও কি 4:7 মেনটেন হয়েছে? যদি এ আর বি সবগুলোতে মেনটেন হয়, তখন আবার বি আর সি দেখবো ভাই, বি আর সি এর রেশিও দেখবো। ক্লিয়ার হচ্ছে তো? বেশি দেখতে হয় না, একটা বা দুটো দেখতে হয়, তাহলে ভাই অপশন এলিমিনেট হয়ে যায়। ভাই এর মান 4, বি এর মান 7। এর মান ছোট, বি এর মান বড়। এর মান ছোট, বি এর মান বড়। এটা এর মান দেখো বড় হয়ে গেছে, কি করে এটা? তাহলে এটা আনসার হবে না। অপশন এলিমিনেট করো ভাই, 4টা অপশন দেশে ইউজ করো। এর মান ছোট আছে, বি এর মান বড় আছে, ভালো কথা। দেখো ভাই এর মান 4 আছে, এটা তো 4-এর মাল্টিপল আসার কথা ছিল, এটা আনসার না। এটা কি 4 দিয়ে কাটে? হ্যাঁ কাটে। এটাও 4 দ্বারা কাটে। আচ্ছা, এটা কি 4:7 হচ্ছে?
এ আর বি এর রেশিও 4:7 হচ্ছে কি দেখো তো, এটা কাটাকুটি করলে 420 আর 520, এটা কি 4:7 হচ্ছে কাটাকুটি করলে? দেখো কাটছেই না। যদি কাটো 2 দিয়ে 21 দিয়ে 42, 26 দিয়ে 52, দেখো রেশিও কি হচ্ছে H to B 21:26, তাহলে এটাও নাই। তাহলে আনসার পড়ে থাকলো কোনটা? এটা দেখো তো, এটা 4:7 হচ্ছে কিনা, এটা কাটাকুটি করো, 13 দিয়ে কাটলে 4 × 12, 7 × 91, ব্যাস রেশিও মেনটেন হলো। বাকিগুলো মিলিয়ে দিচ্ছি ভাই। এটা আর এটা রেশিও দেখো ভাই 5:7 হবে, এটা 5:7 হবে কত দিয়ে ভাই? 5 × 18 যদি আমি 2 দিয়ে কাটি, 7 দিয়ে যদি কাটি, 7 × 13 91, 7 দিয়ে কাটালে 7 একে 7, 5 × 7 35, 6 × 7 42, ওকে। এটা যদি কাটো 2 দিয়ে, 6 দিয়ে 12, 5 বা 13 দিয়ে তো কাটবে, সরি 13 10, 13 বার 156, 5 2 দিয়ে কাটো 5 6, দেখো রেশিও মেনটেন হচ্ছে। তাহলে পুরো করা দরকার নাই, তোমাকে দেখিয়ে দিলাম 3টা অপশন এলিমিনেট হয়ে গেল, এটা অটোমেটিকলি আনসার হয়ে গেল। স্মার্ট ওয়েতে ভাই আমরা সলভ করব। এত বড় অঙ্ক দিয়েছে, তার মানে এই নয় যে আমি ধরে গুণ করতে বসে গেলাম, অত সময় নেই ভাই। এখানে বাই চান্স তোমাদের মনে প্রশ্ন এটা আসতে পারে, যদি সবগুলোতে 4:7 মেনটেন হতো, তাহলে যে দেখালাম, তাহলে তখন আবার বিআরসি এরটা দেখতাম, বিআরসি 5:6, এটা তো মেনটেন হলো, সিআরডি দেখতাম। ভাই পরীক্ষক এত কিছু দেয় না ভাই, এরকম কোশ্চেনও দেয় না যে সবগুলোতে মেনটেন হবে। দেখো বাকিগুলো দেখে করতে পারলে, এগুলো আমি চেকও করিনি, কারণ এর মান কত ছিল 4, বি এর মান কত ছিল 7, তো এর মান ছোট ছিল, বি এর মান বড় ছিল, তাহলে এর মান বড় হয়ে গেল, বি এর মান ছোট হয়ে গেল, হতে পারে না। এটা দেখো এর মান 4 আছে, এটা তো 4-এর বংশধরই নয়, 819টা 4-এর বংশধর। বংশধর কাকে বলি আজকে বলে দিচ্ছি, বংশধর আমি বলতে গেলে কাকে বলি? এর ফ্যাক্টরকে বলি আর মাল্টিপলকে বলি, বোঝা গেছে? এর ফ্যাক্টর এবং মাল্টিপল, 4-এর ফ্যাক্টর কি কি? 1 2 4, মানে 4কে যেটা যেটা দ্বারা ভাগ যায়। মাল্টিপল মানে 4 8 12 16 20 24, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে বংশধরগুলো নাম্বারে বংশধর চিহ্ন রাখা উচিত, যাতে ফার্স্ট হবে ভাই। চলো নেক্সট। সহজ অঙ্ক ভাই, বলেছে দুটি সংখ্যা 29:20 অনুপাতে রয়েছে, তাদের প্রত্যেককে 420 দ্বারা ভাগ করার পরে অনুপাতটি 17:11 হয়ে যায়। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, ভাই সংখ্যা দুটো এটা ছিল এটা ছিল, তাহলে এদের মধ্যে পার্থক্য কত আছে? 9 আছে, তাহলে 9-এর মানে তো চাইবে, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 9। এটা 9 দ্বারা কাটে? এটা কাটে না। 9 দ্বারা কাটার নিয়ম কি ভাই? অঙ্কগুলো ডিজিটাল সাম 3-এর মতো ভাই, অঙ্কগুলো ডিজিটাল সাম 9 দ্বারা কাটবে, যোগ করলে সংখ্যাগুলোকে যোগ করে 9 দ্বারা কাটবে। এটা দেখো 1 + 0 + 0 + 0 মানে 1, 9 দ্বারা কাটে না। 9 6 15, 9 দ্বারা কাটে না। 4 4 8 আর 1 9, কাটবে 8 আর 1 9, কাটবে ভাই। দুটো অপশনে ভাই ফেসে গেছি। তাই দেখো দুটো অপশন তো আমি এলিমিনেট করে দিতে পেরেছি। এবার অঙ্কটা করো। তাহলে 29 ছিল, 20 ছিল, কমে কত হয়ে গেছে? 17 আর 11, কমে কত হয়েছে? 17 আর 11। তাহলে দুটোর ক্ষেত্রে সেম কমেছে, সেম কমেছে, দুটোই 420 কমেছে ভাই, দুখানায় 420 কমেছে। তাহলে এখান থেকে এটা কত কমেছে ভাই? দেখো তো 20 থেকে 11 হয়ে গেছে, 9 কমেছে এখান থেকে। এখান থেকে এটা কত কমেছে ভাই? 8 কমেছে, 8 না 12 কমেছে, সরি এটা 12 কমেছে। ভাই দুজনের ক্ষেত্রে সেম কমার কথা ছিল, সেম কমার কথা ছিল দুজনের ক্ষেত্রেই, কিন্তু দুজনের ক্ষেত্রে তো সেম কমেনি। তাহলে কি করব? এটাকে দুজনের ক্ষেত্রে, এই যে ডিফারেন্সটা দুজনের ক্ষেত্রে কেন সেম করছি? কারণ দুজনেই 420 কমেছে। তো এটাকে সেম করার উপায় কি ভাই? আমরা জানি এটা যে ডিফারেন্স কত ভাই, এটা ডিফারেন্স 6, এখানে গুণ হয়, আর এটা যে ডিফারেন্স সেটা এখানে গুণ হয়, এটা যে ডিফারেন্স সেটা ওখানে গুণ হয়, ওই দুটো ডিফারেন্স সেটা এখানে গুণ হয়। আর একটা জিনিস বলে দিচ্ছি, ক্যালকুলেশন বড় করার জন্য, ছোট করার জন্য ভাই বাইরে যেটা গুণ করছি তাদের মধ্যে তো কাটাকুটি হচ্ছে, আলটিমেটলি তো আমি রেশিও নিব, তাই না? এটা কাটাকুটি করে নাও, 3 দিয়ে 6, 3 3 9, কাটাকুটি হচ্ছে বাইরে যেটা গুণ করছিলাম, ব্যাস এবার গুণ করো। কত হচ্ছে দেখো? 29 দিয়ে 58, 20 দিয়ে 40, নতুন রেশিও পেলাম। এটা দেখো 3 17 51, 3 11 33, এই রেশিও ছিল। দেখো দুটো সংখ্যা ছিল, এখান থেকে এখানে এসছে কত কমেছে ভাই? 7 কমেছে। এখান থেকে এটা করছে 7, দেখো দুটোর ক্ষেত্রে 7 কমেছে, আমাকে দুজনের ক্ষেত্রে 420 কমেছে বলেছিল, তাহলে 7-এর মান কত আছে? 420। কত গুণ ভাই? 60 গুণ। তোমার কাছে কি চেয়েছে? দুটোর মধ্যে পার্থক্য 18, 18 সঙ্গে দুটো পার্থক্য তো 18, 18 মানে কত? 60 গুণ। তাহলে কত হবে? 0 6 8 48, দ্যাট ইজ 1080। বোঝাতে পেরেছি? দেখো দুটো অপশন আমি প্রথমেই এলিমিনেট করে দিয়েছিলাম, ওই দুটো আনসার কোনোদিনই হতে পারে না, কারণ সংখ্যা দুটি ডিফারেন্স চেয়েছে। ডিফারেন্স আমি রেশিওর অঙ্ক ভাই, খুব মজার অঙ্ক। ডিফারেন্স 9 দেখেছি, আনসার শুড বি মাল্টিপল অফ 9, একের ভ্যালু তো পাবো, তার সঙ্গে 9 গুণ হবে, তাহলে 9
যদি গুণ হয় তাহলে সেটার সঙ্গে 9 ঢুকে আছে, তার মানে 9 এর মাল্টিপল চেক করে নেব। চলো দেখো, কিছু কিছু অঙ্ক পাতি অঙ্ক দিয়েছি ভাই, কিন্তু আমি সলিউশনটা দেখো ভাই আমার, আমি দিয়েছি পাতি অঙ্ক, তোমার পরীক্ষা হলে পারবে না এটা নয়, পরীক্ষা হলে ভাই তোমরা সবাই পারবে, কিন্তু আমার টাইম বাঁচবে ভাই। যেখানে ভাই আমার লেন্দি কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, সেখানে আমি টাইম লাগাবো। সব কোশ্চেন যদি আমি টাইম লাগাই কি করে চলবে ভাই? দেখো ভাই কি বলছে, এটা চতুর্থ সমানুপাতি, তার মানে এটা কি হয় 189:273,153, এখানে কত হবে? এটা তো চেয়েছি চতুর্থ সমানুপাতি মানে। আচ্ছা, এখান থেকে কি জানি ভাই আমরা, এখান থেকে কি জানি, মিডিলে দুটো গুণ করে যা পাবো, দুই সাইডে দুটো গুণ করে সেম জিনিস পাবো। তাহলে ভাই চারটারই ইউনিট ডিজিট আলাদা আছে, 9, 7, 1, 7। চেক করো তো, এটার সঙ্গে এটা গুণ করে, সরি এটার সঙ্গে এটা গুণ করে ইউনিট ডিজিট কি পাবো? 3 ইউনিট ডিজিট মানে ইউনিট ডিজিটের সঙ্গে ইউনিট ডিজিট গুণ করানো হয়, 3 3 9, যাই হোক এটার সঙ্গে এটা গুণ করে শেষে 9 পাবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমার 9 পাওয়ার কথা। তাহলে বলো এটার সঙ্গে 189 এর সঙ্গে কি গুণ করলে ইউনিট ডিজিট 9 আসবে? অপশানে 117, যদি এটার সঙ্গে 117 গুণ করো তাহলে 7 9 63, ইউনিট ডিজিট 3 আসে, হবে না। 7 7 বেলা তো হলোই না, 9 যদি গুণ করো, এখানে যদি 9 গুণ করো মানে 299 যেটা আছে, 299 যদি গুণ করো তাহলে 9 আর 9 গুণ করলে 81, 9 81, আমার তো আসার কথা 9, এটা হবে না। পড়ে থাকলো কত? 221 গুণ করলে 9 কে 9, দেখো ইউনিট ডিজিট মিলে গেছে। দেখো বাকিগুলো তো মিললোই না, আর করবোই না, ব্যাস অঙ্ক শেষ। কাটাকুটি করা প্রয়োজন নয়, ইউনিট ডিজিট ম্যাচ করে বেরিয়ে যাবো। হ্যাঁ, একের অধিক যদি ইউনিট ডিজিট হতো তখন তো ভাই কাটাকুটি আমার কাছে লাস্ট অপশন পড়ে আছে, তখন আমি কাটাকুটি করতাম, কিন্তু সব জায়গায় কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার করতে পেরেছি? দেখো ভাই এক্সামিনারের ফেভারিট কোশ্চেন এটা, একটি কুকুর একটি খরগোশের প্রতিলাভের জন্য এটা লেখা আছে, তাহলে যা যা আছে বসে দাও। ডগ আর হেয়ার, 6 লাভ 5 লাভ, কুকুরের 4টি লাভ, খরগোশের 5টি লাভের সমান, ব্যাস গুণ করে দাও। 4 6 24, 5 5 25, এটা হয় শর্ট ট্রিক্স। তোমার কি চেয়েছে? কুকুর ও খরগোশ, কুকুর 24:25, কুকুর ও খরগোশের অনুপাত 24:25। ওকে, এটা ভাই সহজ ডাটা, যার ডাটা যেখানে আছে বসিয়ে গুণ করে দাও, তাহলে পরে আনসার পেয়ে যাও তাদের স্পিডের রেশিও। চলো ভাই, এই অঙ্কটা সাকসেসিভ ডিভিশনের অঙ্ক ছিল, ক্রমান্বয়ে, কথাটা দেখেছো? ক্রমান্বয়ে মানে কি? সাকসেসিভ ডিভিশন ছিল তোমার ইংরেজিতে, মানে পরপর ডাটা। তাহলে এটা আমরা কিভাবে করি ভাই? ট্রিক্স অনুযায়ী কিভাবে করি? ট্রিক্স আছে এটা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষুদ্রতম সংখ্যাটি সন্ধান করুন যা ক্রমান্বয়ে 8 দিয়ে যখন ভাগ করবো 4 ভাগশেষ থাকবে, তারপর যেটা পড়ে থাকলো ভাগফলটা, সেটাকে আবার 5 দ্বারা ভাগ করে 2 ভাগশেষ থাকবে, তারপর যে ভাগফল পড়ে থাকবে সেটাকে আবার 6 দ্বারা ভাগ করে 3 থাকবে। তাহলে আমরা কিভাবে লিখি ভাই? ভালো মতো শুনবে, এটা এইভাবে লিখি ভাই। 8 দ্বারা ভাগ করে কত ভাগশেষ পড়ে থাকছে? 4, যথাক্রমে বলেছি। 5 দ্বারা ভাগ করে কত ভাগশেষ পড়ে থাকছে? 2। 6 দ্বারা ভাগ করে কত ভাগশেষ পড়ে থাকছে? 3। বেশ, ভাগশেষ ভাই 3 পড়ে থাকবে। তাহলে এখান থেকে শুনবে ভালো করে, এখান থেকে সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি বলেছে, তাহলে এখানে আমরা কি নেবো ভাই? এখানে আমরা বসাবো কোশেন্ট, যেন মনে থাকে। এটা রিমাইন্ডার লেখানো হয়েছে, এটা রিমাইন্ডার লেখানো হয়েছে, এটা ভাই কোশেন্ট। তাহলে এখানে ভাই বলো, এখানে যদি আমি 0 বসাই, এখানে আমি 0 নেবো, যেহেতু সবথেকে ছোট সংখ্যা বলেছে তাহলে 0। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, যেটা আসবে তার সঙ্গে এটা প্লাস করব, দিয়ে এখানে বসাবো। 6 সঙ্গে 0 গুণ করলে কত হয় ভাই? 6, সরি 6 সঙ্গে 0 গুণ করলে 0, 0 সঙ্গে 3 যোগ করলে কত হয় ভাই? 10। ওকে, দেখো পেয়ে গেছো, একটা পেয়ে গেছো, বাকি করো এবার। 5 এর সঙ্গে এটা গুণ করব, 5 3 15, এটার সঙ্গে এটা কি করব? এটা যোগ করব, 5 3 15, 2 17, 8 17, 8 17 কত? 136, 136, আর এটা কি করব? যোগ করব 4, 140। এটাই পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা, এটাই পৃথিবীতে প্রাপ্ত সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 8 দ্বারা ভাগ করে দেখো ক্রমান্বয়ে। প্রথমে 8 দ্বারা ভাগ করলাম, 4 ভাগশেষ থাকলো। 5 দ্বারা ভাগ করলাম, এটা ভাগফল ছিল, এখানে কোশেন্ট লিখেছি, এটা লিখতে ভুলে গেছিলাম তখন, কোশেন্ট লিখেছিলাম।
তাহলে সংখ্যাটা কত পেলাম আলটিমেটলি 140। এটা যেন মনে থাকে। শেষে আমরা কি লিখবো ভাই? 0। সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে এটা হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা প্লাস হয়। এটা যেন মনে থাকে। এরকম পরীক্ষায় এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আশা করতে পারো ভাই তোমরা। চলো নেক্সট। মিক্সার থেকে একটা কোশ্চেন ভাই। মিশ্রণে এ এবং বি এ তামার থেকে দস্তার অনুপাত 3:4। মিশ্রণে এতে তামা এবং দস্তা আছে 3:4, কপার এবং জিঙ্ক এবং 5:9, মানে এতে আছে 3:4, বিতে আছে 5:9। এ এবং বি কে 2:3 অনুপাতের নেওয়া হয় এবং একটি নতুন মিশ্রণ সি তৈরি করা হয়। কোন অনুপাতে নিয়েছে ভাই? কোন অনুপাত নিয়েছে? 2:3 অনুপাতে নিয়েছে। এর যে কোয়ান্টিটি নেবে সেটা 2 ইউনিট, এর টোটাল কোয়ান্টিটি 2 ইউনিট, বি এর টোটাল কোয়ান্টিটি 3 ইউনিট নেবে। নেওয়ার পরে একটা নতুন মিশ্রণ তৈরি করেছে ভাই। সেখানে সি এ তামার এবং দস্তার অনুপাত কত? কিভাবে করবো ভাই? কপার অ্যান্ড জিঙ্ক। ভাই মিক্সার এতে, মিশ্রণ এতে কি, এতে কত আছে ভাই? তামা কত আছে? 3। জিঙ্ক কত আছে? 4। বিতে কত আছে ভাই? বিতে কত আছে? তামা আছে 5, এটা কত আছে ভাই? 9। বিতে কত আছে? 5:9। ভালো মতো শুনবে। আমার এখান থেকে তোমাকে এরকম বলতে পারে 2:3 বা দুটো সমান অনুপাতে এই সব গল্প দেয়। তাহলে কিভাবে করব ভাই? তা টোটাল এতে টোটাল কত ইউনিট আছে ভাই? 4 আর 3 7 ইউনিট আছে। এখানে বিতে টোটাল মিক্সারের কোয়ান্টিটি কত? 9 এর 5 14। ভাই আমাকে বলেছে এ আর বি কে 2:3 অনুপাতে নিতে হবে। এটা কি 7 আর 14 আছে? 7 আর 14। এ টোটাল মান 7, বি এর টোটাল মান 14। এটা কি 2:3 অনুপাতে আছে? এটা কত আছে? 1:2 অনুপাতে আছে। এটাকে 2:3 করতে হবে। ভাই একটা জিনিস মনে রাখবে, দুটোকে 2:3 অনুপাতে আনতে হবে। তাহলে আমার প্রথম কাজ হবে দুটোকে ভাই উঁচু নিচু হয়েছে, দুটোকে ব্যালেন্স করো, সমান করো। সমান করে নিলাম। তারপর যেখানে যেটা ওরা যেভাবে ওদের চেয়েছে সেভাবে সেখানে গুণ করে দেবো। তাহলে আগে সমান করি ভাই, সব আগে কাজ সমান করো। 7 আর 14 এলসিএম কত? 14। তাহলে দুটোকে 14 বানায়, তাহলে এটাকে একবার দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 14 হয়ে গেছে। তাহলে এটা 14 হলো, এটা 14 হয়ে গেছে। তাহলে আমার তো এটা কত গেছে? এর মান 14, বি এর মানও 14। আমার তো এটা চাইনি, কি চেয়েছে? 2:3। এটার সঙ্গে আমি 2 গুণ করবো, এটার সঙ্গে 3 গুণ করবো। দেখো তো এই রেশিওটা এর অনুপাত আর বি এর অনুপাত 2:3 তে নেওয়া হচ্ছে না? হচ্ছে না। 7 2 14, 14 14 কেটে গেল, 2:3 পড়ে থাকলো এ আর বি। তাহলে এখানে কত দিয়ে গুণ করলাম ভাই? 2 দিয়ে 4 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 4 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে একবারই লিখছি। 4 দিয়ে গুণ করলে কত হবে ভাই? 3 4 12। 4 দিয়ে গুণ করলে কত হবে ভাই? এটা 16। এটা 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে ভাই 15 হবে। 3 দিয়ে গুণ করলে কত হবে ভাই? 27। ব্যাস, কাজ শেষ। এটাকে গলিয়ে গলিয়ে দিয়েছো, গলিয়ে দেওয়ার পর একটা নতুন মিশ্রণ শীতে পেয়েছো। কত বছর? 15 12 27। 27 দেখেছি। আর এটা কত? 43। আনসার এ। তাহলে তোমাকে যে রেশিওতে বলেছে প্রথমে কি করলাম ভাই? ইকুয়াল করলাম। প্রথমে আমরা ইকুয়াল করলাম, তারপরে যে রেশিওতে বলেছে সেই রেশিও গুণ করে দিলাম। এখানে তোমাকে যদি বলতো দুটিকে সমান অনুপাতে নিয়েছে, তাহলে আমি 2:3 করতাম না, এটা গুণ করতাম না। সমান মানে কি? 14, বি এর মানও 14। তাহলে 1:1 সমান মানে কি? 1:1। ব্যাস, এতটুকুই ছিল ভাই। নেক্সট। এই অঙ্কগুলো ভাই, এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক। তোমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 4 8 12 16 দ্বারা বিভাজ্য। ভালো মতো শুনবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব যা 4 দ্বারা 8 দ্বারা 12 দ্বারা 16 দ্বারা ভাগ যাবে। তাহলে এমন সংখ্যাটা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একটা 1 3খানা শূন্য। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তাহলে 4 দ্বারা ভাগ যাবে, 8 দ্বারা ভাগ যাবে, 12 দ্বারা ভাগ যাবে, 16 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, তোমার কাছে কি অপশন আছে ভাই? এটার এলসিএম করব। এটার এলসিএম করব। কত এলসিএম আসছে ভাই? 48। এটার 48 আসছে, বুঝছে? তাহলে এটাকে টেনে গুণ করে এর কাছাকাছি নিয়ে যাব, নিয়ে গিয়ে তুমি আনসার করবে। এটা গেল ভাই দেশি মেথড। নিনজা টেকনিক কি ভাই? এই এইচএফ এলসিএম এর অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে ভাই তোমাদের এইচএফ এলসিএম এর অঙ্ক অপশান দিয়ে উড়ে যায়।
ভাই যেটা এলসিএম হয়েছে, এটা এলসিএম হয়েছে না? বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি এই জায়গাটা, যাতে তোমাদের অপশনগুলো ইউজ করতে পারো। ভাই এটা এলসিএম হয়েছে না 48? এই এলসিএমটাকে এই 4 দ্বারা ভাগ যাবে। এলসিএম যেগুলো, যেই সংখ্যাগুলো এলসিএম হয়, সেই এলসিএমটাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় পুরোপুরি। 48কে 4 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, 12 দ্বারা ভাগ যায়, 16 দ্বারা ভাগ যায়, যায় না? যায় না? তাহলে 4 অঙ্কে যে ক্ষুদ্রতম সংখ্যাটা চাইছে, সেটাও নিশ্চয়ই 4 দ্বারা ভাগ যাবে, 8 দ্বারা ভাগ যাবে, 12 দ্বারা ভাগ যাবে, 16 দ্বারা ভাগ যাবে। তাই তো বলেছে হিসাব মতো। তাহলে অপশন এলিমিনেট করো ভাই। 4 দ্বারা ভাগের নিয়ম কি? লাস্ট দুখানা ডিজিট 4 দ্বারা ভাগ যেতে হবে। লাস্ট দুটো ডিজিট 10 আছে, 4 দ্বারা ভাগ যায় পুরোপুরি? ভাগ যায় না। লাস্ট দুটো ডিজিট 6, 6কে 4 দ্বারা ভাগ যায়? ভাগ যায় না। দেখো 4 দ্বারা ভাগ যায়, 12 দ্বারা ভাগ যায়, মানে 4 দ্বারা ভাগ যায়। তাহলে 4 দ্বারা ভাগের ক্ষেত্রে আমি গল্প চুকিয়ে নিলাম। 4 তো গেল, 8 দিয়ে চেক করো। 8 এর ভাগের নিয়ম কি? লাস্ট তিনখানা ডিজিট, লাস্ট তিনখানা ডিজিট 8 দ্বারা ভাগ যেতে হবে। কেন ভাগ যেতে হয়? 2 মানে কি? লাস্ট ডিজিট দেখবো। 4 মানে কি? লাস্ট 2 ডিজিট বলবো। এটা ভাই রিমাইন্ডার থিওরাম। এটা আমার ইউটিউবে, আমার এই চ্যানেলে দেখবে রিমাইন্ডার থিওরাম বলে একটা এ আছে, বাট সরি, রিমাইন্ডার থিওরামটা এখন আপলোড করিনি। ডিভিজিবিলিটি রুলস, ডিভিজিবিলিটি রুলস বলে একটা আমার বিভাজ্যতা নিয়ম বলে একটা চ্যানেল, মানে একটা ভিডিও, ফুল ভিডিও, ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে, প্রায় 1 ঘন্টার ভিডিও। এই জিনিসগুলো পুরো ক্লিয়ার করা আছে। তাহলে 4 মানে লাস্ট দুটো ডিজিট দেখবো, 8 মানে লাস্ট তিনখানা ডিজিট দেখবো, 16 মানে লাস্ট 4খানা ডিজিট দেখবো। কেন দেখবো? এটা কি 2 এর বংশঘর, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 এর কিউব, 2 টু দি পাওয়ার 4। বোঝা গেছে? তাই এটা দেখি ভাই। তাহলে দেখো ভাই 8 মানে কি? 8 মানে 8 4 দ্বারা ভাগের ক্ষেত্রে আমি দুটো অপশন এলিমিনেট করে দিতে পেরেছি। 8 দ্বারা দেখো ভাই, 8 দ্বারা কি? এটা 3টে ডিজিট। 8 দ্বারা কি 12কে ভাগ যায়? ভাগশেষ তো থেকে যাচ্ছে, তাহলে এটা আনসার না? আনসার এটা। অঙ্ক করার প্রয়োজন হয় না ভাই। বোঝা গেছে? তোমাকে জাস্ট ডিভিজিবিলিটি রুলসটা যদি তোমার জানা থাকে, 5 সেকেন্ডের কাজ ছিল ভাই। চলো নেক্সট। এটা ভাই থিওরি টাইপের, কিছুই না। বলছে দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল 945, লসাগু বের করো। তা দুটো কোপ্রাইম মানে কি? যাদের মধ্যে এক ছাড়া অন্য কিছু কমন যায় না, তারা একে অপরের কোপ্রাইম। তাদের গুণফল দেওয়া আছে। লসাগু মানে কি? যাদের মধ্যে কমনই যায় না, 7 আর 13, নিশ্চয়ই কোপ্রাইম। তাহলে এদের লসাগু কি হয়? সংখ্যা দুটো গুণফলই তো হয়ে যায়, তাই না? তাহলে এটা কি ছিল? ফর্মুলা থেকে কোশ্চেন ছিল। দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল কি হয়? অলওয়েজ তাদের লসাগু হয়, বা লসাগু, দুটো কোপ্রাইম সংখ্যার লসাগু অলওয়েজ তাদের গুণফলটাই হয়। যেমন 7 আর 13, এরা একে অপরের কোপ্রাইম। এই দুটো ছাড়া, এই দুটো থেকে এক ছাড়া অন্য কিছু কমন যাচ্ছে না। তাহলে 7 and 13 একে অপরের কোপ্রাইম। তাহলে এদের যদি এলসিএম বের করতে যাও, তাহলে কি করবে? 7-এর সঙ্গে 13 গুণ করে দেবে না? এটাতে তোমাকে বলেছে 7 আর 13 গুণফল বলা আছে, দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল বলা আছে। তাহলে লসাগু কত হবে? ওই গুণফলই হবে। ব্যাস, এতটুকুই জানার ছিল। ব্যাস, নেক্সট। চলো ভাই, দুটি সংখ্যা লসাগু 90, যেখানে তাদের গসাগু 6। যদি একটি সংখ্যা অন্যটির চেয়ে 12 বেশি হয়, বৃহত্তর সংখ্যাটি কত? অপশন দিয়ে উঠে যাবে ভাই। মনে রাখবে ভাই, এখানে একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই। ধরে নিলাম দুটি সংখ্যা, একটা HX, একটা HY, দুটো সংখ্যা। ওকে, দুটো সংখ্যা HX এবং HY। এই দুটোর HCF কত ভাই? দুটো থেকে যেটা কমন যাবে সেটা। H LCM কত ভাই? H কমন গেছে, পড়ে থাকলে কত? এই দুটো রেশিও নিলে কি হয় ভাই? এটাও একটা কনসেপ্ট ভাই। দুটো সংখ্যার রেশিও নিয়ে নিলে যেটা কেটে যায়, সেটা হয় ভাই কি? তাদের গসাগু। যে দুটো পড়ে থাকে সে দুটো একে অপরের কোপ্রাইম হয়, এই দুটো একে অপরের কোপ্রাইম হয়। ওকে, তাহলে এখান থেকে এলসিএম কত হবে ভাই? এলসিএম কত হয়? এই এইচ কমন যাবে, এক্স ওয়াই, এটা হয় এলসিএম। তাহলে এলসিএম কত হলো? এইচ এক্স হয়। বেশ, এদের যোগফল কত হয় ভাই? সাম। এই দুটো সংখ্যাকে যোগ করলে কি হবে? এইচ এক্স প্লাস এইচ ওয়াই। তার এইচ কমন নিলে এক্স প্লাস ওয়াই হবে। এদের ডিফারেন্স, ডিফারেন্স কত হয় ভাই? এইচ, আমি ধরে নিলাম এক্সটা বড়, তাই এভাবে লিখলাম। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটায় অঙ্ক, এইচএফ এলসিএম এর ক্ষেত্রে এইসব অঙ্ক দেয় অপশন দিয়ে উড়ানোর জন্য, সব শেখানো ভাই। শুনবে, দুটি সংখ্যার লসাগু গসাগু তোমাকে এইসব দেওয়া থাকবে। গসাগু যদি দেওয়া থাকে, তাহলে তোমার কাজ ভাই ছোট হয়ে যায়। যদি গসাগু দেখো এইচ আছে, তাহলে এলসিএম এ এইচ গুণ আছে, সামেশনে এইচ গুণ আছে, ডিফারেন্সে এইচ গুণ আছে। তার মানে যদি যোগফল বলে সংখ্যা দুটো, তাহলে আনসারটা কি হবে? গসাগু যেটা থাকবে তার মাল্টিপল আনসার হবে। সাম বলা আছে,
যদি সাম চাই তাহলে কি হবে, তাদের যোগফলও কি হবে, গসাগুর মাল্টিপল হবে, ডিফারেন্সও তাই হবে, এলসিএমও তাই হবে। তোমাকে কি বলেছে, দুটি সংখ্যা লসাগু 90, যেখানে তাদের গসাগু 6, বৃহত্তর সংখ্যাটা চেয়েছে ভাই, বৃহত্তর সংখ্যাটা। তাহলে সংখ্যা দুটো কি হবে, সংখ্যা দুটো এখনই দেখালাম, গসাগু যেটা আছে, গসাগু প্রত্যেকটা সময় গুণ আছে না, তাহলে সংখ্যা দুটো, যে দুটো সংখ্যা হবে সেই দুটো 6 এর মাল্টিপল হবে। তাহলে এটাও 6 এর মাল্টিপল না, এটাও 6 দ্বারা কাটে না, এটা 6 দ্বারা কাটে, এটাও 6 দ্বারা কাটে। তোমাকে বৃহত্তর সংখ্যা চেয়েছে, ভালো মতো শুনবো, অপশন এলিমিনেট করবো। বৃহত্তর সংখ্যা চেয়েছে, আমি যদি 12 ধরে নিই, বড় সংখ্যাটা, বড় সংখ্যা যদি 12 হয়, তাহলে তোমাকে কি বলেছে, যদি একটি সংখ্যা অন্যটির চেয়ে 12 বেশি হয়, তাহলে বড়টাই যদি 12 হয়, তাহলে ছোটটা কত, নিশ্চয় 0, তবে তো এটা ডিফারেন্স 12 হবে। তাহলে 0 আর 12 কোনোদিন HCF 6 হয় না। আনসার 30। প্রুফ দেখে নাও ভাই, বড় সংখ্যাটা 30, ছোট সংখ্যাটা কি হবে, এটা বড় সংখ্যা, তাহলে 12 কম হবে নিশ্চয়ই, তাহলে কত হবে 18। 18 30-এর HCF বের করো, 6, গসাগু কত হচ্ছে দেখো ভাই, 6 হচ্ছে, এলসিএম কত হচ্ছে ভাই, 18 30 এলসিএম কত হয়, 90। প্রুফ পেলে, তাহলে অঙ্ক ভাই এভাবে করতে হয়, ক্লিয়ার। নেক্সট বলেছে এ বি এর থেকে 20% কম। আমি আগের দিনই বলেছিলাম, এর থেকে এইসব যেটা থাকবে সেটা বেস ভ্যালু হয়। 20% ফ্র্যাকশন ভ্যালু কত ভাই, 1/5। তাহলে A/B এইসব কথা যদি লেখা থাকে, তাহলে A/B এর মান আমি পেয়ে যাবো ভাই, রেশিও পেয়ে যাই আমরা। তাহলে 1/5 কার থেকে, বি এর থেকে, তাহলে বি এর মান নিচেরটা, তাহলে বি এর মান 5, কম বলেছে, তাহলে 1 কম, তাহলে কত হবে, এর মান 4। সি ডি এর থেকে 30% বেশি, 30% ফ্র্যাকশন ভ্যালু কত ভাই, 3/10। সি ডি এর থেকে, তাহলে সি অনুপাত ডি, সি ডি এর থেকে 30% বেশি, তাহলে সি এর মান কার থেকে, ডি এর চেয়ে, তাহলে ডি এর মান 10, সি এর মান কত, 3 বেশি, তাহলে 13। এবার বলো, তোমার তো মনে বলছে যে কিভাবে কি করব। দেখো, এটা এ আর বি দেওয়া আছে, এটা সি আর ডি এর দেওয়া আছে, তুমি তো রেশিও কম্বাইন করার জন্য কি দরকার ভাই, একটা কমন টার্ম দরকার হয়, কমন টার্ম তো নেই। কমন টার্মের জন্য তোমাকে এই কাজটা করার জন্য এই লাইনটা ওরা দিয়ে রেখেছে, তোমাদেরকে কাজ করার জন্য এই লাইনটা ভাই ওরা দিয়ে রেখেছে। কি বলেছে, ডি এর থেকে 25% কম, ডি এর থেকে 25% কম, মানে কত ভাই, 1/4। তাহলে 25% কম ডি এর থেকে, তাহলে এর মান যদি 4 হয়, এ আর ডি কোন রেশিওতে থাকবে ভাই, 4:3। এর থেকে বলেছে, তাই বেস ভ্যালুটা এর মান 25% মানে কত, 1 কম, ডি এর ভ্যালু 3, তাহলে 4:3। তাহলে এ আর ডি এর রেশিও 4:3 হবে। এক্ষুনি বললাম, এর মান 4 আছে, ডি এর মান 10 আছে, যদি এলসিএম এদের রেশিও করো 4, এই দুটোকে কম্বাইন করতে পারছি না, এবার কম্বাইন করতে পারো ভাই। এ আর ডি এর রেশিও 4:10 আছে, এটা কি 4:3 আছে, 2 দিয়ে কাটালে দেখো 2:5 হচ্ছে, 2:5 হচ্ছে। তাহলে আমার এটাকে এ আর ডি এর মান 4:3 রাখতে হবে। তাহলে এক্ষুনি বললাম, কি করব, আগে দুটোকে সমান করো, এ আর ডি কে দুটোকে সমান করো। 4 আর 10 আছে, তাহলে কি করব, আমি ডি কে দেখছি, এ আর ডি দেখছি, দুটোকে আগে সমান করে নাও। তাহলে এটা কি করব ভাই, এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, 20, এটাকে কত দিয়ে গুণ করবো ভাই, 5 দিয়ে। রেশিও যেহেতু হচ্ছে, তাহলে পুরোটাই গুণ করতে হবে আমাকে হিসেব মতো, তাহলে 20 হয়ে গেল, হলো। এবার এর মান আমার 4 দরকার, তাহলে এর মান 4 গুণ করে দিলাম, বি এর মান 3 দরকার, 3 গুণ করে দিলাম, ব্যাস। এবার এ অনুপাত বি অনুপাত সি এই কম্বাইন করার জন্য এই লাইনটা দিয়ে রেখেছিল ভাই। এবার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সবই পেয়ে যাবে এখান থেকে। তোমাকে বি আর সি এর মধ্যে সম্পর্ক বলেছে, বলো কত হচ্ছে, এর মান কত হচ্ছে দেখো, 4 5 20, 160, সরি 80, মাই মিস্টেক, 80 ভাই, 4 5 20, 4 20 80, 20 100। বি এর মান কত ভাই, 100। সি এর মান কত হচ্ছে, 3 2 6 6 13 78। ডি এর মান কত হচ্ছে, 3 2 6 60। দেখো, এ আর ডি এর মান 4:3 আসছে না, আসছে না, আসছে। তোমাকে বি আর সি থেকে সলভ করতে বলেছে, তাহলে আমি বি আর সি তুলে নেব, বি আর সি তুলে নেব। তোমাকে অপশনে দেখো বি আর সি দেওয়া আছে, তাহলে বি এর মান 10, সি এর মান 78। তাহলে এখান থেকে কিভাবে করবো, কোন মানটা আছে, এখান থেকে আমি অপশন টেস্ট করতে পারবো, এটা দেখে মনে হচ্ছে এটা কিংবা এটা আনসার, এগুলো তো হতে পারে না, সরি, এটা কিংবা ওটা আনসার, এটা তো হতে পারে না, কারণ পয়েন্টে যেহেতু আছে। চলো, তাহলে বি এর মান 10, তাহলে বি এর আর সি এর কি 10 100/78, বা এটাকে আমি উল্টো ভাবে লিখতে পারি, যেহেতু পয়েন্টে দেওয়া আছে, তাহলে সি বাই বি ডাজ নট ম্যাটার, একই লিখতে পারো ভাই, একই তো কথা। সি বাই বি মানে 78 100, সি এর মান 78 লিখলাম, বি এর মান 10 লিখলাম। তাহলে এখানে কি হবে ভাই, সি ইকুয়াল টু, এখানে লেখা যায় সি ইকুয়াল টু 0.78, পয়েন্টটা তুলে দিলাম, বিটা দিকে গুণ হলো,
দেখো কি পেলাম, সি ইকাল টু 0.78 বি। আনসার ইজ অপশন নম্বর বোম্বে। দেখো দেখতে ছোট, যদি কনসেপ্ট থাকতো তাহলে করে আসতে পারতে ভাই। বোঝা গেল? চলো নেক্সট। দেখো ভাই বলেছে একজন শিক্ষার্থী যদি একটি সংখ্যাকে 11 16 পরিবর্তে 7 12 গুণ করে তাহলে গণনায় ত্রুটি কত হবে? ভাই একটা সংখ্যা আছে, সংখ্যাটাকে 11 16 গুণ করতে বলেছে, 7 12 গুণ করে ফেলেছে, তাহলে গণনা কিছু না কিছু ভুল আসবে। সে ভুলটা কত? তাহলে আমি এমন একটা সংখ্যা নিব, যেটা 16 দ্বারাও কাটবে, 12 দ্বারাও কাটবে। তাহলে আমি আলটিমেটলি পার্সেন্টেজ দিতে চেয়েছি, পার্সেন্টেজ আমার এক্সাক্ট ডাটার প্রয়োজন হয় না। তাহলে আমি এমন একটা ডাটা নিব যেটা 16 দ্বারাও কাটবে, 12 দ্বারাও কাটবে। তাহলে আমার অঙ্কটা করতে ক্যালকুলেশন আসবে না, ফার্স্ট অঙ্ক হবে। তাহলে 16 আর 12 এলসিএম কত ভাই? 48। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা 48। 48-এর সঙ্গে 11 16 গুণ করতে বলা হয়েছিল। 48-এর সঙ্গে 11 16 গুণ করলে কত হচ্ছে ভাই? 33। দেখো 48-এর সঙ্গে মুখে মুখে করতে হবে ভাই, সবকিছু লেখা যাবে না। 33। তাহলে তোমার রাইট আনসার ভাই কত আসার কথা ছিল? 33। কিন্তু তুমি তো রং করেছো, তাই না? তুমি তো রং করেছো, তুমি রং করেছো। রং কি করেছো? 7 12 গুণ করেছো, 7 12 যদি গুণ করো এটাকে কত হবে? 4 12 48, 4 7 28। তাহলে তুমি করেছো আনসার কত? 28। তোমার 33 আনসার আসার কথা ছিল, আনসার এসছে কত? 28। এসছে কত কম? 5 কম এসছে কততে? 33-এ। তাহলে কত পার্সেন্টেজ? তাহলে একবার দেখে নি। 3 16 48, 48, 4 12 48, 11 16 পরিবর্তে 7 12 গুণ করে। বেশ ঠিক আছে ভাই। তাহলে 5 33 কত হবে ভাই? 1 33 মানে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। তাহলে 5 33 মানে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15.15%। ভালো কোশ্চেন ছিল ভাই, ক্যালকুলেশনটা ভালো ছিল। চলো নেক্সট। কত নম্বর হলো ভাই? চলো। বলেছে যদি বর্গক্ষেত্রের তির্যক 45% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? কিভাবে করব? তির্যক 45% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? ভাই মনে রাখবে, তির্যক মানে ডায়াগোনাল। আমার ইউনিট দিয়ে অঙ্কগুলো করা যায়। ইউনিট 1 থেকে উপরে পাওয়ার বা ঘাত বা ইউনিট, ইউনিট দেখে, ইউনিট যদি পাওয়ারে 1 থাকে, 1 থেকে যদি ইউনিট পাওয়ারে যদি 1-ই যায় তাহলে নো চেঞ্জ। যেটা চেঞ্জ, নো চেঞ্জ ইন দ্য সেন্স যেটা চেঞ্জ বলবে সেটাই হবে, সেম হবে ভাই, সেম পার্সেন্টেজ আনসার হবে, কমলে কমবে বাড়লে বাড়বে। যদি ইউনিট 1 থেকে ইউনিট 2 তে যাওয়া হয়, ধরে নাও তির্যক ডায়াগোনালের ইউনিট কি সেন্টিমিটার বা মিটার, মানে একক, সেখান থেকে ক্ষেত্রফল চাইছে, তার কি বর্গ একক, ইউনিটের উপর স্কোয়ার চাপছে, মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার চাইছে। তো এখানে কি হয় ভাই? সাকসেসিভ হয়। কি হয়? সাকসেসিভ হয়। একই কথা ইউনিট 1 থেকে কবার সাকসেসিভ হবে? দুবার হবে। ইউনিট 1 থেকে যদি আমাকে কি চাই? ভলিউম চাই, তাহলে কি করব? ভলিউম মানে কি? ভলিউম বলতে ইউনিট 3, ইউনিটের পর পাওয়ার 3 আসবে, তার মানে এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল ভলিউম, ভলিউম যদি চাই তাহলে কি হবে ভাই? সাকসেসিভ হবে 3 বার, যেহেতু পাওয়ার 3 হচ্ছে। তাহলে এখানে ভাই কিচ্ছু দেখার দরকার নাই, বাহু বের করার দরকার নাই ভাই। কত আছে? 45% হ্রাস পেয়েছে। তাহলে কি হবে? 45% হ্রাস পেয়েছে মানে -45%। তাহলে তির্যক বলা আছে, তির্যক মানে কি? ডায়াগোনালের একক কি লিখি? সেন্টিমিটার বা মিটার, মানে অ্যাকচুয়ালি ইউনিট লিখি। ক্ষেত্রফলের হ্রাস চেয়েছে, ক্ষেত্রফল মানে কি? আইদার মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, অ্যাকচুয়ালি ইউনিট 2 স্কোয়ার হবে। তাহলে ইউনিট 1 থেকে ইউনিট 2 তে আসছে, তাহলে -45-এর দুবার সাকসেস হবে। -45, -45, মাইনাসে মাইনাসে প্লাস 2025/100, এটাই তো হয় ভাই, তাই না? তাহলে কত হচ্ছে?
নিচে যদি এটা তুলে দিই 100 তুলে দিই, তাহলে এটা কত হচ্ছে ভাই 20.25, তাহলে -90 প্লাস 20.25, 90 থেকে 20 বাদ দিলে কত হয় ভাই 70, 70 থেকে আরো 0.25 যদি বাদ দেওয়া হয় তাহলে -69.75, মানে মাইনাস মানে হ্রাস পাচ্ছে। এটা ছিল ভাই মূল ফান্ডা। আশা করি পুরো ফান্ডাটা বোঝাতে পেরেছি কি বলতে চেয়েছি। চলো নেক্সট। পরের অঙ্ক দেখো, একটি পরীক্ষায় 92% শিক্ষার্থী পাস করেছে এবং 480 জন শিক্ষার্থী ফেল করেছে। একটা দেখো পার্সেন্টেজে দিয়েছে, একটা কিসে দিয়েছে এক্সাক্ট ডাটাতে দিয়েছে। তাহলে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছিল? তাহলে ভাই 92% যদি পাস করে তাহলে বাকি 8% কি করেছে ফেল করেছে। সে 8%-এর ভ্যালুই তো দেওয়া আছে 480। কত গুণ? 60 গুণ। টোটাল শিক্ষার্থী কত হয় 100%, 100% মান কত হবে 60 গুণ করলে 6000। ব্যাস এতটুকুই ছিল। 22 ভাই। কি বলেছে দেখো, পরপর 4টি জোড় সংখ্যা যথাক্রমে পি কিউ আর এবং এস এর গড় ক্রমবর্ধন মান মানে বাড়ছে ভাই 51। পি এবং এস এর গুণফল কত? পি এবং এস এর গুণফল কত? ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, ভালো মতো শুনবে। পরপর সংখ্যার গড়, পরপর সংখ্যার গড় কি হয় অলওয়েজ তাদের এক্সাক্ট মিডিল নাম্বারটা হয় পি কিউ আর এস। পি কিউ আর এস এগুলো পরপর সংখ্যা বলেছে না, কিন্তু পর সবগুলো কি জোড় সংখ্যা। তাহলে তাদের গড়, তাহলে গড় কি হবে তাদের এক্সাক্ট মিডিলে যেটা আছে। এক্সাক্ট মিডিলে কি আছে? কেউ নাই। তাহলে এখানে যে নাম্বারটা আছে এক্সাক্ট মিডিলে কেউ নাই, মানে এখানকার পি কিউ আর এর মধ্যে এক্সাক্ট মিডিলে কেউ নাই, তাহলে এখানকার নম্বরটা 51। 51 তো নিজে এমনিও বুঝতে পারছে এখানে নিজেও জোড় সংখ্যা নয়, তাহলে 51। তাহলে এই সংখ্যাটা কত হয়েছে? এই সংখ্যাটা হলো ভাই 52। এই সংখ্যাটা কত ভাই 50। এই সংখ্যাটা কত জোড় সংখ্যা বলেছে পরপর, তাহলে এটা 48। এই সংখ্যাটা কত ভাই পরপর জোড় সংখ্যা, এটা যোগ করে দেখো গড় ভাই এটা হবে। তোমার কাছে কি চেয়েছে? পি এবং এস এর গুণফল। 48 আর 54 গুণফল 6 8 সরি 4 8 32। ইউনিট ডিজিট 2 আসবে ভাই, ইউনিট ডিজিট 2 নয় এটার আছে, না এটার আছে, না এটার আছে, আনসার এটা। পরপর সংখ্যার গড় যদি বলে খুব সহজ ভাই, এক্সাক্ট মিডিলে যেটা আসে ভাই সেটা ভাই তাদের পরপর সংখ্যার গড় হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এটা ভালো কোশ্চেন ছিল। এটা দেখো পরপর 5টা সংখ্যা বিজোড় সংখ্যা, এবার তোমাকে বিজোড় সংখ্যা বলেছে ভাই, পরপর 5টি বিজোড় সংখ্যা বলেছে। তাহলে 5টি সংখ্যা এ বি সি ডি ই, 5টা বিজোড় সংখ্যা বলেছিল ভাই। তাহলে এদের এক্সাক্ট মিডিলে কেউ আছে না? নাই, আছে। তাহলে এটাই তাদের অ্যাভারেজ, ইয়েস অর নো? এটাই গড়। পরপর সংখ্যা যেখানে থাকবে বিজোড় থাক জোড় থাক, যদি গ্যাপ সেম থাকে, অ্যাকচুয়ালি গ্যাপ যদি সেম থাকে তাহলে তাদের মিডিল নাম্বারটা হয় অ্যাভারেজ। তাহলে মিডিলে সি আছে, এটাই গড় বা অ্যাভারেজ। এই অ্যাভারেজের মানে কত দেওয়া আছে? 5টি বিজোড় সংখ্যার গড় হয়, 5টি বিজোড় সংখ্যা হয়। আচ্ছা যদি এ বি সি ডি ই পরপর 5টি বিজোড় সংখ্যা হয় তবে তাদের গড় আছে, গড়ই চেয়েছে। তাহলে সি এর মান কত চেয়েছে ভাই? বিজোড় সংখ্যা মানে কি কটার পর কটা আসে +2, এটাও +2 করে আসে, +2 করেই তো যায় তাই না? +2 করে যায়, তার মানে আমি সি এর মান কি বলতে পারি? এর সঙ্গে কত যোগ করে সি পেতে পারি? 2 আর 2 4 যোগ করে পাই। তাহলে সি তো গড়, তাহলে সি কে আমি a+4 লিখতে পারি না? পারি না। সাপোজ 3 5 7 9 11 আছে, বোঝার জন্য বলছি। তাহলে আমি কি বললাম এটার গড় কি হবে ভাই? মিডলেরটা হবে, তোমরা চেক করে নেবে। এটা যদি গ্যাপ সেম থাকে, যদি গ্যাপ সেম থাকে তাহলে পারে মিডিলেরটা ভাই অ্যাভারেজ হয়, মিডিলেরটা অ্যাভারেজ হয়। ওকে, তাহলে অ্যাভারেজ এটা। তাহলে এটার ভ্যালু তোমার কাছে চেয়েছিল, এটা ডিরেক্টলি তোমাকে দিয়ে দেয়নি, তোমাকে এখান থেকে বের করতে বলেছে। দেখো এখান থেকে এটা কত যোগ করলে পাচ্ছ? বিজোড় সংখ্যা মানে 2 এ 2 এর গ্যাপ না, তাহলে এটার সঙ্গে 2 + 2 4 যোগ করতে পারছ। তাহলে সি তোমার এটা গড়। সি কে কিভাবে লিখতে হবে? এর সঙ্গে 4 যোগ করে, বাস অপশনে সেটা চেয়েছিল ভাই, অপশন a+4। ভালো কোশ্চেন ছিল ভাই। চলো এটাও তাই।
এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বেশি বেশি করে এইগুলো কোশ্চেনগুলো দিয়েছিলাম ভাই। কি বলছে দেখো, বলছে টানা 37টি সংখ্যার গড় 54। টানা মানে কনজিকিউটিভ, 37খানা কনজিকিউটিভ সংখ্যা। এখানে তোমাকে জোড়ও বলেনি বিজোড়ও বলেনি, তার মানে কি পরপর সংখ্যা আছে, 4 5 6 7 8 9 এরকম আছে। 37টি বিজোড় সংখ্যার গড় 54, তার মানে বলো, সরি বিজোড় বলছি, 37টি কনজিকিউটিভ সংখ্যা, তাহলে 37টি তার মানে গড়। আমি কি বললাম, কনজিকিউটিভ নাম্বারের বা যাদের মধ্যে গ্যাপ সেম আছে তাদের অ্যাভারেজ কি হয়, ঠিক তাদের মিডিল নাম্বারটা, তাই না? 54 বলছে গড়, তার মানে 54 আছে মিডিলে, টোটাল 37খানা অঙ্ক আছে। তাহলে এখানে কটা আছে ভাই, 18খানা। এদিকে আছে কটা সংখ্যা ভাই, 18খানা আছে না নেই? তাহলে 18 সংখ্যা, এদিকে 18টা সংখ্যা, আর এটা একটা নিজে একটা সংখ্যা, 37টা সংখ্যা হলো। তোমাকে বলছে লার্জেস্ট নাম্বার, তোমাকে লার্জেস্ট নাম্বার দিয়েছে, এক এক করে গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ কত ভাই, এক এক করে। তাহলে 18টা সংখ্যা দিকে যদি যায় তাহলে আরো 18 যোগ হবে, তাহলে 54 আর 18 যোগ করলে 8 4 12, 5 আর 6 72, 72 ইজ ইউর আনসার। ওকে, 18টা সংখ্যা আছে তাই 18 যোগ করে নিলাম। এখানে যদি তোমাকে বলতো ছোট সংখ্যাটা কত, তাহলে 54, এদিকে 18টা সংখ্যা আছে এক এক করে কম আছে, তাহলে এখানে 18টা মাইনাস করে দিতাম, তাহলে কত পেতাম, 8 6 14, 3 এর 1 4 1 5 36 পেতাম। তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারতো বড় সংখ্যা এবং ছোট সংখ্যার গুণফল কত, তখন এই দুটো বের করে এই দুটো গুণ করে আনসার করতে হতো। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট ভাই। চক্রবৃদ্ধি সুদ ভাই, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এক বছরে নিজের 625/256 গুণ হয়ে যায় এক বছর, ভালো কথা। কোন হারে ভাই, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে। ত্রৈমাসিক কথাটা মানে কি, প্রত্যেক 3 বছর অন্তর অন্তর মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে, সরি 3 মাস অন্তর অন্তর, ত্রৈমাসিক মানে 3 মাস। তাহলে বলো এক বছরে কবার 3 মাস পাবো, 1 ইয়ারে, তাহলে কবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে, 4 বার। 3 মাস পর একবার হলো, 6 মাস পর একবার হলো, 9 মাস পর একবার হলো, 12 মাস পর একবার হলো। তাহলে আমি কবার পর পর হবে ভাই, 4 বার মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে। তাহলে আমাকে এত টাকা ছিল এত হয়ে গেছে, তাহলে 625 ছিল 256, 256 ছিল 625 হলো। ওকে, এটা হয়েছে ত্রৈমাসিক হারে বলেছে, তাহলে কবার হয়েছে ভাই, 4 বার। তাহলে কি করব, এটার 4th রুট করব, যতবার হবে তত রুট করব। ক্লিয়ার? ত্রৈমাসিক বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাই কবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হয়েছে, 4 বার, তাই এটা 4th রুট করলাম। ক্লিয়ার? তাহলে এটা কত হয় ভাই, 5^4 মানে 625। দেখো 5 স্কোয়ার মানে কত, 25, আরো 5 স্কোয়ার মানে 25, 625। এটা কত ভাই, 4, 4 স্কোয়ার 16 16 256 হবে। তাহলে 4 স্কোয়ার মানে 16, আবার 4 স্কোয়ার মানে 16, 16 16 256। এবার বলো 4 ইউনিট ছিল, কোনো টাকা 4 ছিল 5 হয়েছে, কোনো টাকা 4 ছিল 5 হয়েছে, বেড়েছে কত ভাই, 1 বেড়েছে কততে, 4-এ। 1 এর 4 মানে কত পার্সেন্ট, 25%। এটাই ছিল সুদের হার ভাই, বার্ষিক সুদের হার। ক্লিয়ার? এবার এই জায়গাতে ভালো মতো শুনবে, এই জায়গাতে অনেকে ভুল করে ফেলে। কি চেয়েছে ভাই, কোশ্চেনটা কি চেয়েছে, বার্ষিক সুদের হার চেয়েছে ভাই, বার্ষিক সুদের হার চেয়েছে। এটা কিসের সুদের হার পেলে, এই সুদের হারটা কিসের পেয়েছো, 3 মাস অন্তর অন্তর এটা সুদ হয়েছে, 3 মাস অন্তর অন্তর 4 ছিল 5 হয়েছে, মানে 5 এর 4 গুণ হয়েছে, 3 মাস অন্তর 5 এর 4 গুণ হয়েছে। ভাই এটা কিসের পেয়েছো, 3 মান্থলি পেয়েছো। এটা কি পেয়েছো ভাই, 3 মান্থলি, ভালো মতো শুনো, এটা পেয়েছো ভাই 3 মান্থলির সুদ পেয়েছো। ওকে, তোমাকে কি চেয়েছে, বার্ষিক সুদের হার চেয়েছে ভাই, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার কত হবে, 3 মাসে এটা হয়েছে, তাহলে বার্ষিক সুদের হার কত হবে, 3 মাস কবার আছে, 4 বার আছে, 4 দ্বিগুণ, দ্যাট ইজ 100%। আনসার এটা নয়, আনসার ভাই 100%। ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ভাই। তুমি এটা কি পেয়েছো, 4th রুট করে আলটিমেটলি কি পেলে, এটা 3 মাস অন্তরে যে সুদটা পেলে সেটা। ওকে, চলো পরীক্ষকের ফেভারিট কোশ্চেন ভাই, চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট অঙ্ক, কোন সুদে ভাই, চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট অঙ্ক 5 বছরে দ্বিগুণ দুগুণে পরিণত হয়, তাহলে কত বছরে 8 গুণে পরিণত হবে। এটা করার অনেক উপায় আছে ভাই, দুগুণ হয়েছে,
দুগুণ মানে দুগুণ হয়েছে কত বছরে? 5 ইয়ার্স। 2 টু দি পাওয়ার 1 ছিল। 2 কিউব 8 হয়েছে, 8 গুণ হওয়া মানে 2 কিউব হতে হবে কত বছরে? 3 উপরে 3 হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা পাওয়ারে যত হবে, এখান থেকে পাওয়ারে যত আসবে এটা তত ডিরেক্ট গুণ হয়। দ্যাট ইজ 15 ইয়ার্স। এটা ডিরেক্ট ট্রিক ভাই। 8 8 গুণ হবে 15 বছরে। 2 ছিল 8 হয়েছে, মানে পাওয়ারে কত হয়েছে ভাই? 3 চেপেছি, একে 3 গুণ হয়েছে, তাহলে ইয়ারে সেটা গুণ হবে। এখনই বললাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি? 3 মাস পর পর একটা করে 5-এর 6, আবার 3 মাস আসবে মানে আবার 5-এর 6, তাহলে কত হয়ে গেল? এটা 5-এর 6, তার স্কোয়ার হচ্ছে না? স্কোয়ার হচ্ছে না? হচ্ছে না। কিন্তু এটা কত হচ্ছে? এখানে 2 হলো, কিন্তু এখানে কত হলো? একবার দুবার, দুবার পেয়েছো। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে একটি ব্যাংক বিনিয়োগের জন্য নিম্নলিখিত 4টি স্কিম অফার করেছে। ধরে নাও ব্যাংকওয়ালা তোমার কাছে এসছে, এসে 4টে স্কিম দিয়েছে। যদি কোনো গ্রাহক রুপিস পি মানে পি টাকাও রাখতে চাইছে, 1 বছর পরে স্কিমটি কোনটার উপকারী হবে? বলছে 1 বছরের জন্য কেউ পি টাকা রাখতে চেয়েছে, তাহলে ওই লোকটা যে রাখবে তার জন্য কোনটা উপকারী হবে ভাই? সে যদি সুদের হার বার্ষিক 24% আছে, 24%, কিন্তু ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস অন্তর অন্তর যদি মাল্টিপ্লাই হতে থাকে টাকাটা, চক্রবৃদ্ধি মানে মাল্টিপ্লাই হওয়ার কথা, তাই না? মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে, সেখানে লাভবান হবে বেশি। না সুদের হার বার্ষিক 24% চক্রবৃদ্ধি কিন্তু ষান্মাসিক 6 মাসে, সেখানে হবে। না সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি 24% মানে 1 বছর পর পর 24%, মানে 24-এর মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে। সরল সুদের হার 24%। ভাই 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি হয়? সেম হয়। ভাই এটা আর এটা তো আনসার হবে না। লাভ কি হবে? যে রাখবে সে দেখবে কোনটা আমি বেশি ইন্টারেস্ট পাচ্ছি, সেটা আমি রাখবো। 1 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হার 24%, 1 বছরে রাখবে, তাহলে 24% যদি হারে রাখে, সরল সুদও যা চক্রবৃদ্ধি সুদও তা। না আনসার 3, না 4, আনসার আইদার 1 অর 2। কোনটা ভাই? ভাই 3 মাস অন্তর যদি রাখো, 3 মাস অন্তর অন্তর যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয় 24% হারে, তাহলে কবার গুণ হয়েছে ভাই? 3 মাস অন্তর 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 মানে 4 বার গুণ হয়েছে, তাহলে ইন্টারেস্ট রেট কত হয়ে যাবে? 6%। 3 মান্থলি মানে কবার হবে? 3 মান্থলি মানে 4 বার মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে। ওকে, ষান্মাসিক তার মানে কতবার হবে? 6 মাস অন্তর অন্তর হবে, তার মানে 2 বার হবে, তার মানে এটা ইন্টারেস্ট রেট হয়ে যাবে 12%। কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর 12%, একবার হবে 6 মাসে, দ্বিতীয়বারে হয়ে যাবে। কিন্তু এটা 6% আছে, এটা 4 মাস 3 মাস অন্তর অন্তর হবে। আনসার মনে রাখবে, ডিরেক্ট ট্রিক এটা। যত তাড়াতাড়ি সেম পার্সেন্টেজ হার, শুনে রাখো, সেম পার্সেন্টেজ হার যদি থাকে, যত বার্ষিক সেম পার্সেন্টেজ হার যদি থাকে, তাহলে যত তাড়াতাড়ি আমার মাল্টিপ্লাই হবে টাকাটা, তত আমার বেশি লাভ, তত বেশি আমি ইন্টারেস্ট পাবো। ওকে, এটা হলো ভাই আমার আনসার। তুমি যদি নাই করতে চাও, তাহলে দেখো 6% হারে 12% হারে ওভারঅল কত হবে? 12% মানে দুবারই পাবে, তাহলে 12 প্লাস 12 প্লাস 12 12 144 বাই 100, মানে আফটার অল কত পাবে? 12 12 24, 25.44% পাবে ওভারঅল। 24% হারে যদি রাখে 6 মাসে, 6 মাস অন্তর অন্তর যদি মাল্টিপ্লাই ফ্যাক্টর হয়, এটা কত হবে ভাই? দেখো 6, এটা হবে কত? আমি দুবার দুবার করছি, হ্যাঁ, 6 6 6 6, 4 বার হবে তো। তাহলে দেখো আমি এই দুটো করছি প্রথমে, তাহলে কত হবে? 12.36। এটাও কত হবে? 12.36। একবারই করলাম 6 প্লাস 6 প্লাস 6 6 36 বাই 100, মানে এটা করে দিলাম। তাহলে এটা আবার করতে হবে, তাহলে 12.12 12 24 24.72। এটা এখনই পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা গুণ করলে আরো কিছু পাবো, মানে আমি 25-এর বেশি পেয়ে যাবো, এটার থেকে বেশি পাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে সেম, এটাই ট্রিক্স। সেম পার্সেন্টেজ যদি থাকে, বার্ষিক পার্সেন্টেজ যদি সেম হয়, তাহলে যত তাড়াতাড়ি তুমি ষান্মাসিক হোক, মান্থলি যদি হতো, এখানে কোনোটায় যদি মান্থলি লেখা থাকতো, তাহলে সেটাই আনসার হতো, সেটাই গ্রাহকের ক্ষেত্রে বেশি ভালো হতো, কারণ বেশি সুদ পেত। ক্লিয়ার? চলো 27 হলো 28। স্টপেজের অঙ্ক ভাই। ভাই স্টপেজ বাদ দিয়ে একটি বাসের গতি 78 কিলোমিটার/ঘন্টা এবং স্টপেজ সহ এটি এত কিলোমিটার/ঘন্টা। বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? কিভাবে করবো ভাই? ভাই ও যদি স্টপেজ ছাড়া চলে, তাহলে ওটাই তো বলছে কত ঘন্টা থামে, বলছে প্রতি ঘন্টায়। তাহলে ও যদি স্টপেজ না নিয়ে চলতো, তাহলে 78 কিলোমিটার যেত।
কিন্তু যাচ্ছে 65 কিলোমিটার, তাহলে কত কিলোমিটার কম যাচ্ছে? 13 কিলোমিটার কম যাচ্ছে, তাই না? 1 ঘন্টায়, 1 ঘন্টাও যদি জার্নি, ধরে নাও সাপোজ ও 1 ঘন্টা জার্নি করেছে, ও যাওয়ার কথা ছিল 1 ঘন্টা জার্নি করেছে, 78 কিলোমিটার যাওয়ার কথা ছিল, গিয়েছে কত কিলোমিটার? 65 কিলোমিটার। তাহলে কমেছে কত? 13 কিলোমিটারের রাস্তা, 13 কিলোমিটার যত যেত সেটা তো কমেছে। তাহলে 13 78, 13 78 এটাই কমেছে। তাহলে কত ভাই? 1-6 ঘন্টা, 1-6 আওয়ার কি হয়েছে ভাই? ও দাঁড়িয়েছে। তাহলে মিনিটে চেয়েছে ভাই, ইন্টু 60, 1 ঘন্টাকে মিনিটে করলাম, তাহলে ও দাঁড়িয়েছে কত মিনিট? 10 মিনিট। কিন্তু এটা ডিরেক্টলি কি মনে রাখবে? উইদাউট স্টপেজ নিচে রাখবে ভাই, আর নিচে ডিফারেন্সটা, ওকে, সরি উপরে ডিফারেন্সটা। এটা আওয়ারে থাকলে আওয়ারে, এটা আওয়ারে থাকলে আওয়ারে, মিনিটে থাকলে মিনিটে আসবে। ক্লিয়ার? ওটাই তো লিখলাম ভাই। উইদাউট স্টপেজ কত ছিল? 78, 78 নিচে লিখেছি, ডিফারেন্সটা কত? 13, ব্যাস এটা। টোয়েন্টি নাইন ভাই, 29 কি বলছে? সুরজ বাসে 31 কিলোমিটার/ঘন্টা গতিতে 124 কিলোমিটার, একটি গাড়ি ব্যবহার করে 16 কিলোমিটার/ঘন্টা গতি বেগে 96 কিলোমিটার, এবং গাড়িতে 7 কিলোমিটার/ঘন্টা বেগে আরও 105 কিলোমিটার ভ্রমণ করে। ভ্রমণ করা পুরো দূরত্বের জন্য তার গড় গতি বের করো। ভাই গড় গতি, এটা ভাই কেটে গেছে, এটা 15 আছে, 18 আছে, বুঝতে পারছো আশা করি। মনে রাখবে ভাই, অ্যাভারেজ স্পিড, এই কনসেপ্টটা কি? অ্যাভারেজ স্পিড মানে এখান থেকে পরীক্ষক এখন সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করছে ভাই। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। এটা ভাই অ্যাভারেজ স্পিডের গল্প। সুরজ বাসে 31 কিলোমিটার/ঘন্টা গতিতে গেছে, কত টোটাল ডিস্টেন্স কত কভার করেছে? 124 কিলোমিটার, 96 কিলোমিটার, 105 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ স্পিড একবারে লিখছি, 124 কিলোমিটার গেছে। টোটাল টাইম 31 কিলোমিটার/ঘন্টা গতি বেগে গেছে, 124 কিলোমিটার গেছে, তাহলে কত ঘন্টা সময় নিয়েছে? 4 ঘন্টা। প্লাস 16 কিলোমিটার/ঘন্টায় গেছে, 96 কিলোমিটার গেছে, 96 কিলোমিটার গেছে, 16 কিলোমিটার/ঘন্টা, তাহলে কত? 6 × 16 = 96। 7 কিলোমিটার/ঘন্টা বেগে আরো 105 কিলোমিটার গেছে, তাহলে আরো 105 কিলোমিটার গেছে, কত কিলোমিটার গতি বেগে ভাই? 7 কিলোমিটার/ঘন্টা, তাহলে 105 কিলোমিটার যেতে কত লেগেছে? 7 15 105, তাহলে আরো 15 ঘন্টা লেগেছে। এটা তো অ্যাভারেজ স্পিড, এটা নয় কি? দেখো তো, এটা টোটাল ডিস্টেন্স লিখলাম, এখানে টোটাল টাইম লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, 100, এখান থেকে 4 নিয়ে নিলে পরে 100, 220, 325 ভাই, 325 বাই 6 4 10, 10 আর 15 তো ভাই 25, কত হয়ে যাবে? 25 কে 25, 3 25 75, দ্যাট ইজ 13 কিলোমিটার/আওয়ার। এটাই ছিল অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিডের গল্প কি? টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, এটা ভাই সূত্র ছিল। চলো শেষ অঙ্ক আজকের। এরপর একটা অঙ্ক আছে, সেটা হলো অ্যাপ্রক্সিমেশন। অঙ্কটা করাতে হবে, আগের দিন একটু সিলি মিস্টেক হয়েছিল, আমি বলতে ভুল করেছি, যাই হোক চলো এটাকে করে নিই। একটি ট্রেনের গতি একটি গাড়ির গতির চেয়ে গতির 2 × 1/6 গুণ। গাড়িটি 9 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে 486 কিলোমিটার। ট্রেনটি 6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করতে পারবে তা খুঁজে বের করো। তাহলে আমাকে কি করতে হবে ভাই? আমাকে আগে গাড়ির গতিবেগটা এখানে বের করতে হবে। বলো এই লাইনটা থেকে আমি ট্রেনের গতিবেগ আর গাড়ির গতিবেগের রেশিও পাবো না পাবো না? ট্রেন আর কারের স্পিডের রেশিও পাবো না পাবো না বলো? এই লাইনটা থেকে কি বলেছে? ট্রেনের গতি একটি গাড়ির গতির 2 × 1/6। তাহলে 2 × 1/6 মানে কত? 13/6 পূর্ণ ভাঙলে। কার গতির? গাড়ির গতির। গাড়ির গতি যদি 6 হয়, ট্রেনের গতি 13 হবে। বেশি কম বলেনি ভাই, তাহলে এটাই হবে। বেশ, গাড়িটি 9 ঘন্টায় 486 কিলোমিটার যায়, তাহলে বলো স্পিড কত? 9 ঘন্টায় যদি 486 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 486/9, 5 9 45, 4 9 76, 4 9 34, দ্যাট ইজ 54 কিলোমিটার/আওয়ার গাড়ির স্পিড। কিন্তু এখানে গাড়ির স্পিড কত দেওয়া আছে ভাই?
6, 6 এর মানে তো 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত গুণ ভাই? 9 গুণ। তো এটা গুণ কত হবে? 9 গুণ হবে। তাহলে কত হবে? 3 9 27, 9 কে 9 117 কিলোমিটার পার আওয়ার হলো ভাই আমি ট্রেনের স্পিড পেলাম। এই ডাটাটা দিয়েই ছিল তোমাকে এই কাজটা ইউজ করার জন্য। ওকে, এবার বলেছে ট্রেনটি 6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। ভাই 1 ঘন্টায় যদি এতে করে 6 ঘন্টায় কত যাবে? 6 গুণ করে দেবো। 6 7 42, 6 11 66, 70 কিলোমিটার, মানে 702 কিলোমিটার। এই ছিল ভাই তোমাদের সেকেন্ড মকের ফুল ম্যাথের সলিউশন অ্যানালিসিস। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। ও হ্যাঁ, এর আগের দিনে একটা অঙ্ক ছিল, জাস্ট একটু সিলি মিস্টেক্স হয়েছিল, সেটার জন্য ক্ষমা প্রার্থী ভাই আমি। সিলি মিস্টেক্স একটু হয়ে গেছিল। আই থিঙ্ক 5 নম্বর কোশ্চেনটা সরল সুদা, এটা অ্যাপ্রক্সিমেশনটা আমি ভুল করে দিয়েছিলাম। যাই হোক, দেখো সলিউশনটা করে দিই। ভুল যেহেতু করেছি, দায়িত্ব আমার ঠিকঠাক করে দেওয়ার। যদি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বার্ষিক 12% হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, আমি আগের দিন যেভাবে করেছিলাম সেভাবেই করবো ভাই, কিন্তু আমার বলতে ভুল হয়েছিল, অপশনটা টিক মাত্র আলাদা হয়ে গেছিল। ওকে ভাই, 3 বছরের জন্য যদি সরল সুদের জন্য টাকা রাখো, 1 বছরে 12%, তাহলে 3 বছরের জন্য কত পার্সেন্ট পাবে? ওভারঅল 36% কি পাবে? এসআই পাবে। সিআই কত পাবে ভাই? আমি আগের দিন বলেছিলাম এক্স ওয়াই জেড, কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে ডাটার জন্য এরকম হয়, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100 হয়, এটা বলেছিলাম। তাহলে ভাই এটা 12 ছিল, এটা 12 ছিল, এটা 12 ছিল, তাহলে কত হবে? এটা 36 হবে। এটা কত হবে? 144, এটা 144, এটা 144, দুটো দুটো গুণ হবে। তাহলে 144 মানে 3 4 12, 3 14 42 43, এটা। তাহলে এটা কত পেলাম ভাই? এটা কি পেলাম ভাই? এসসিআই পেলাম। তাহলে এটার আর এটার ডিফারেন্স এত পার্সেন্ট, এটা ডিফারেন্স যদি করি কোনটা হবে? 36 আর 36 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে? 4.32। তাহলে এই 4.32%-এর মানই দেওয়া আছে কত ভাই? 702। এটা দেওয়া ছিল তোমার কাছে প্রাপ্ত অর্থমান, যে টাকাটা রেখেছো এটা। ভাই একবার ভালো মতো দেখো ভাই, এখানে যদি আমি 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে গুণ করি, তাহলে 4 25 100। এটা যদি আমি 25 দিয়ে গুণ করি, শুনবে ভালো করে, 25 দিয়ে 50, 5 7 35, 7 2 14 কে 17। আনসার ভাই 17,550। আমি কাছাকাছি করে তাড়াহুড়োতে এটাতে আমি দাগ দিয়ে দিয়েছিলাম। ভাই এখানে দেখো তো, 25 দিয়ে গুণ করে কি 100 হবে না 100 এর বেশি হবে? 100 এর বেশির মান এটা পেয়েছি, আমার তো চাই 100 এর মান। তাহলে আনসার 17,550-এর থেকে কম হবে। এটা তো হবেই না, এটাও তো হবে না, এটাও 17,550-এর থেকে বেশি। তাহলে আনসার একটাই পড়ে আছে, এটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করা যায় ভাই, এক্সাক্ট ডাটা দরকার নাই। আবার বলছি, 4.32-র মান, পার্সেন্টেজের মান 702, আমার 100% দরকার। 25 দিয়ে যদি গুণ করি তাহলে 4 25 100, 32-এর সঙ্গে 32-র সঙ্গে 0.32-র সঙ্গে গুণ করলে কিছু না কিছু পাবো। এর সঙ্গে আরেকটা ডাটা ছিল, মনে করো এক্স ওয়াই জেড বাই 10,000, কালকে এর আগের দিন বলেছিলাম, এই ডাটাটারও একটা মান পেতাম আমি, এই ডাটারও একটা মান পেতাম। তাহলে এটা নিশ্চয়ই 100-এর থেকে বেশি মান পেয়েছি, 100+-এর মান পেয়েছি কিছু না কিছু। তাহলে এটাও তো 100+-এর মান আছে, তবে আমার দরকার 100%-এর মান ভাই। তাহলে আনসার 17,550-এর থেকে কম হবে, আনসার কোনোদিন বেশি হতে পারে না। তাহলে আনসার এটাও হবে না, অপশন বিও হবে না, অপশন সিও হবে না, এ হবে না। একটাই অঙ্ক আছে ভাই 17,550, একটাই টাকা অর্থের পরিমাণ আছে, দ্যাট ইজ 15,625। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। আগের দিন যাই হোক সিলি মিস্টেক্স হয়ে গেছিলো, আমার দ্বারাই হয়ে গেছিল। তো এই ছিল তোমাদের অঙ্ক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। 10খানা ভাই সেট নিয়ে আসবো ক্লার্কশিপের আগে। সো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিও।